হ্যাঁ লিসেনার বন্ধুরা, আমি আর.এস. আবির চৌধুরী আবার আপনাদের মাঝে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি। এপিসোডটির নাম হচ্ছে হঠাৎ কেউ। এই এপিসোডটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তাই আর দেরি না করে শুরু থেকে শোনা শুরু করে দিন। তার আগে একটা কথা অবশ্যই বলি, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কেউ গল্পের পরে বাস্তব জীবনের মনে ভয় সৃষ্টি হলে বা কোনো কিছু হলে সেটা কিন্তু লেখক দায়ী থাকবে না। তাই দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। ব্লেড দিয়ে আগে তলপেটটা সেট দেখ আছে কি না, সম্ভবত ওইখানে থাকার কথা, কিন্তু না থাকলে বুকের মাঝে চাপাটে দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এক টানে ছিঁড়ে কেটে দেখ, হয়তো ওইখানে আটকে আছে, নিচে যায়নি হয়তো, কারণ সবে মাত্রই খেয়েছি। ও শিট, আবারও দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তাড়াহুড়া করে উঠে মুখ ধুয়ে নাস্তা অর্ধেক করে কোনো মতে এক দৌড় দিলাম কলেজে। আজ কলেজে ভর্তি হব। রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা হলাম আর মনে মনে বলছিলাম লাইনটা যেন বড় না হয়। কেন যে রাত জেগে মুভি দেখতে গেলাম। আসলে আমার একটাই অভ্যাস, হরর মুভি দেখতাম রাত 1টা-2টা পর্যন্ত, আর সকালে উঠতে 11টা থেকে 12টা। স্কুল এসএসসি পরীক্ষা দেওয়ার পর আসলে একটু রাজা বাচ্চার মতো দিন কাটাচ্ছিলাম, এই আর কি। যাই হোক, কলেজে এসে পৌঁছাইলাম। রিক্সা ভাড়া দিয়ে কলেজে ঢুকে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ বিশাল লাইন। মানে যেটা আমার পছন্দ না আর সেটাই হলো। আমার হেলামের কারণে কি করার, লাইনে দাঁড়াতে হবে। গিয়ে লাইনে দাঁড়িয়ে সকাল 12টায় ভর্তি শেষ করে বাসায় ফিরছি দুপুর 3টায়। খুব টাইট লাগছে। গোসল সেরে খাওয়া দাওয়া বেড়েই রাখছে আম্মু। খেয়ে আবার একটু ঘুম দিলাম শান্তিতে। বিকালে উঠে একটু ফিরে আসি। ভাবলাম রাত জাগা মুভি দেখা এইসব বাদ দিতে হবে, হরর মুভি দেখে একটু সময় কাটায়। আজকে একটা ভূতের মুভি দেখার ইচ্ছা করছে, তাই বিকালে দেখব। রাতে দেখলে আমার ওয়াশরুমে যাওয়াটাও মুশকিল হয়ে যায়। রাত 9টা বাজে, আটা শেষ। সকালে নাস্তা কীভাবে হবে রাতে আটা না আনলে? তাই আম্মু দোকান থেকে আটা আনতে পাঠালো। তবে আজকে ভূতের মুভি দেখলাম, আজই বাইরে যেতে হবে। আসলে আমাদের বাড়িটা একটা বিলের মধ্যে, মানে নতুন জায়গা কিনেছি, সেখানে নতুন বাড়ি করেছি। বাসায় আমি, আমার আব্বু, আমার আম্মু থাকি, একমাত্র ছেলে আমি। বিল পাড়ি দিয়ে দোকানে আটা কিনে বাসায় ফিরছি, তখন একটা হালকা প্রভাব বাতাস আমার গায়ে সারা লাগলো। যেমন ফ্রিজ খুললে এই ঠান্ডা বাতাস গায়ে লাগে, তেমন। ব্যাপারটা তো স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না, কারণ ঠান্ডা বাতাসটা একটু বেশিই ছিল। বাইরের বাতাসে থাকলেও কিন্তু এটা একটু অন্যরকম। আমি তো ভয়ে সুরা পড়তে পড়তে বাসার দিকে রওনা হলাম তাড়াতাড়ি করে। এমনিতে রাত 10টা 14 বেজে গেছে। বাসায় ফিরে সাথে সাথে দরজা ঠাস করে লাগিয়ে দিলাম। আম্মু দেখে বলল, কী রে এইভাবে দরজা লাগাইলি কেন? আমি, আরে এমনি একটু জোরে ধাক্কা লেগে গেছে, ভয় পেয়েছি, ব্যাপারটা বুঝতে দিইনি। যাই হোক, হাত মুখ ধরে রুমে ঘুমাতে গেলাম। হঠাৎ বারবার কল্পনা আসছে ওইটা কি ছিল। এরকম একটা ঠান্ডা বাতাস গায়ে হালকা ছুঁয়ে লাগলো কেন? নর্মাল বাতাস তো মানা যায়, কিন্তু এটা অনেক ঠান্ডা বাতাস ছিল। উফ, এসব মাথা থেকে যাচ্ছে না কেন? চোখ বুজে রইলাম, কখন ঘুমিয়ে পড়ছে খেয়াল নেই। সকালে তাড়াতাড়ি উঠে কলেজের থেকে রওনা দিলাম, কোনো খবর আছে কি না সেটা দেখার জন্য। কালকের ব্যাপারটা আসলে মাথায় আর নেই। কলেজ থেকে বাসায় আসলে একটা চাপ পড়ে আমার উপর। আব্বু অসুস্থ, পায়ের রগে টান লেগে এখন হাঁটতে পারছে না। ডাক্তার বলেছে গরম পানির সেকা দিতে আর বেড রেস্ট করতে। আব্বুর কাজ বন্ধ প্রায় এর জন্যই, তাই আমার এখন সংসার চালানোর জন্য নামতে হবে। আমার আবার কম্পিউটারের দক্ষ আছে। চাকরির জন্য ঢাকা একটা ব্যাংকে সিভি জমা দিলাম অনলাইনে। সেখানে আমাকে ডাকা হয় ইন্টারভিউ দিতে। আব্বুর কাছ থেকে দোয়া চেয়ে সকালবেলায় বেরিয়ে গেলাম। যাওয়ার পথে ভাবছি আমাদের মানুষের জীবন একটা অন্যরকম। স্কুল থাকতে বাচ্চা, কলেজ লাইফে সবাই বাচ্চা হয় না, ক্যারিয়ার করতে ব্যস্ত। আর কলেজের আর কেউ সংসার চালানোর জন্য নামতে হয় না। আর যাদের টাকা পয়সা আছে তাদের তো চিন্তাই নাই, তাদের কলেজ জীবনটাও বাচ্চার মতন। ধরে এইসব ভেবে কী লাভ, কপালে যা আছে তাই হবে। যাক, অনেক কিছু চিন্তা করতে করতে ব্যাংকে চলে আসলাম। ওয়েটিং রুমে বসে আছি, আমাকে ডাকা হবে, তারপরে ইন্টারভিউ। আল্লাহ আল্লাহ করছি যেন চাকরিটা হয়ে যায়, পেলে আমার বড় উপকার হবে। বিশেষ করে আমার ফ্যামিলির হাল ধরতে পারবো। আমাকে ডাকা হলো ইন্টারভিউর জন্য। ভিতরে প্রায় 30 মিনিট ইন্টারভিউ নিল, কারণ আমি ইন্টারভিউতে সবেমাত্র হয়েছি। তবে কাজটা কম্পিউটারের কারণে আমি অফিসিয়াল কাজগুলো পারি, সেটা দেখাচ্ছি। আবার একটু বাড়িতে কথাবার্তাও বলেছিল ইন্টারভিউ ছাড়াও। বলেছে পরে মেসেজের মাধ্যমে জানাবে। বাড়ি আসার সময় টাকা কম ছিল,
তাই ট্রেনে করে আসতে হবে বাসায়। ট্রেনের টিকিট কেটে অপেক্ষা করছি। অনেকটা ভিড় ছিল, ভিড়ের মধ্যে দিয়ে উঠছি। হঠাৎ পাশ দিয়ে একটা ভিক্ষুক মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় বাচ্চাটা বলল, চাকরি হয়ে যাবে, চিন্তা করো না। এই কথাটা শোনার পর আমি অতটাও খেয়াল করিনি। ট্রেনে বসে বসে অন্য কিছু ভাবার সময় খেয়াল আসলো আমার আজকে চাকরির জন্য ইন্টারভিউ। আবার ট্রেনে ওঠার আগে এতটুকু একটা বাচ্চা আমার পাশেই কেন বললো উঠলো সে চাকরি হয়ে যাবে, চিন্তা করতে না। তারপর আমি জানালা দিয়ে তাকালাম, দেখলাম নেই। এই দিক সেই দিক ভালো করে দেখলাম, আজব ব্যাপার। এই সময় ভাবতে ভাবতে বাসায় যাচ্ছি। ট্রেন থেকে নেমে দেখি মানিব্যাগ পকেটে নেই, পকেটম্যান মেরে দিয়েছে আমার মানিব্যাগে। এখন এলাকায় এসে পৌঁছালাম, শুধু 30 টাকা রিক্সা ভাড়া দিতে হবে। যাই হোক, হেঁটে হেঁটে যাই। যাওয়ার সময় তখন সন্ধ্যা হয়ে গেছে। পাশে আবার বিশাল বড় কবরস্থান, অন্ধকার হয়ে আসছে। আর কবরস্থানটিও অনেক অনেক বছরের পুরানো। আমি আবার একটু ভূত স্বভাবের, আবার ভূতের মুভি দেখলাম, সেটাও চিন্তায় মাথায় আসছে। সব মিলিয়ে হঠাৎ একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি হয় মনে মনে। এই সময় এই জায়গায় হতে হলো এটা। একটু পর ভাবলাম, ধুর কিসের ভূত, এইসব হুদাই কিছু না। কবরস্থানের সামনে এখনও আসেনি, যদিও যাওয়ার আগে কল আসলো। কথা বলছিলাম, ব্যাংক থেকে আসছে, আমার চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি খুশি লাগছে। ভয় জিনিসটা আর মনের মধ্যে নেই। বাসায় কল দিলাম, বন্ধুদের দিলাম। কথা বলা শেষে দেখলাম রাত 12টা। মানে কি আমার খেয়াল নেই একদমই। আর আমার প্রশ্ন হচ্ছে, এত তাড়াতাড়ি রাত 12টা কীভাবে? কল করেছি একটু দোকানের সামনে থেকে, পিছনে তাকিয়ে দেখি দোকান বন্ধ। তাহলে কলে কথা বলার সময় কিছু একটা হয়েছে আমার সাথে। তার মধ্যে নীরব রাস্তা। তাড়াতাড়ি করে বাসার দিকে হাঁটছিলাম, খুশির ঠেলায় ভয় মন থেকে চলে গেছে। এখন কি হলো বুঝলাম না। আমার সাথে কল করেছি সন্ধ্যাবেলায়, আর এখন রাত 12টার বেশি বেজে যাচ্ছে যেতে যেতে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় জোরে গলায় বললাম, ধুর কিসের ভয়, সব জিন ভূত কিছুই নাই, জিনের মাহিরে ব্যাস। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। হঠাৎ এমন এক বাতাস আসলো, আমি তো পুরোই ভয় পেয়ে গেছি। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কবরস্থানে লাইট নেই কোনো। ভয়ে আমি সুরা পড়তে লাগলাম, কি একটা বিপদে পড়লাম। চারিপাশে তাকিয়ে দেখি কেউ আছে কি না। আর সামনের দিকে হাঁটছি, বাতাস তো কমছেই না। তার মধ্যে অনেক রাত হয়ে গেছে। আম্মু কল দিচ্ছে, ধরতেও পারছি না। একটু পর বাতাস থেমে গেছে। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে নীরব, কালো অন্ধকারে মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে যাচ্ছি। কেউ যেন আমার পিছনে আছে, এরকম একটা অনুভূতি হলো। তাকাতে চাইলেও তাকাতে পারছি না ভয়ে। সামনের দিকে তাড়াতাড়ি করে হেঁটেই যাচ্ছি কোনো মতে। চারিপাশে তাকিয়ে দেখছি কেউ আছে কি না। হঠাৎ একটু একটু আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ যেন গুনগুন করছে পিছন থেকে। ঘাম আসছে, এতটা ভয় লাগছে। আবার সামনে লক্ষ্য করলাম, সামনে মানে একটু বেশ দূরেই রাস্তার এপাশ থেকে একটা শিশু বাচ্চা ওপাশে দৌড়ে গেল। দেখে একটু শান্তি হলো। ভাবছি এত রাতে তো কারো বাচ্চা খেলাধুলা করে না। হাঁটতে হাঁটতে কবরস্থান পার হয়ে গেছি। বিশাল বড় কবরস্থান, এটা প্রায় 100 বছরের উপর পুরানো এটা। যাক, প্রায় অনেকখানি চলে এসেছি। আম্মু আবারও কল দিচ্ছে, রিসিভ করে বললাম, আমি আসতেছি, আর একটু সময় লাগবে। টেনশন তো করবেই, সেই সকালে ইন্টারভিউ দিতে বের হয়েছি, এখন রাত 1টা বেজে গেছে। বাসায় যেতে সত্যিটা বললে তারা টেনশন করবে অনেক। এমনিতে আম্মুকে নিয়ে অনেক টেনশন। হাঁটতে হাঁটতে বিলে চলে আসছি। আগেই বলেছি আমাদের নতুন বাড়ি করেছি বিলের একটা জায়গার কিনারে। বিলে অতটা অন্ধকার লাগছে না, চাঁদের আলো। আমিও তাও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছি। হঠাৎ পাশে একটা জিনিসে নজর পড়ল, যদিও ওইটা কোনো স্বাভাবিক বিষয় না, তবুও অনেক দূরে, তাই ভয় লাগছে না অত একটাও। একটা গাছের নিচে দুটা সাদা এক অপরূপ দিকে তাকিয়ে আছে, কথা বলছে না, কি করছে সেটাও দেখা যাচ্ছে। তবে চেহারা দেখে মনে হচ্ছে শুধু দুইটা সাদা লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে আর একটা লক্ষ্য করে যাচ্ছে। আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম, যদি ওদের নজরে পড়ি তাহলে আমি শেষ। পুরা বিল ফাঁকা, তার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই ফাঁকা বিলে। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে আসলাম। আমি আরও জোরে হেঁটে যাচ্ছি বাসার দিকে। বাসায় ঢুকে দরজাতে টোকা দিলাম। আম্মু দরজা খুলে অনেক চিল্লাচিল্লি করছে, সকালে বের হয়েছিস, ফোন ধরিস নাই, কই আসিলি, রাত কয়টা বাজে, এটা সেটা নানান কথা। কিন্তু কি করার, মুখ খুলে এইসব বলা যাবে না তাদের। ভয়ে এখন
ওয়াশরুমে যাওয়া যাচ্ছে না। আসার সময় এত কিছু নজরে পড়েছে সেগুলো দেখে। যাই হোক, ভয়ে ভয়ে গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে রুমে গেলাম। আব্বা আম্মুকে দেখে আব্বা আম্মু ঘুমিয়ে আছে। আম্মুকে বললাম আমার ইন্টারভিউ নেওয়ার পরে আমার কল আসছিল, আমার চাকরি হয়ে গেছে। আম্মু বলল সেই ঢাকায় যে চাকরি করবি অনেক দূরে হয়ে যায় না। আমি কি করার, ভালো একটা চাকরি পাইলে। আবার এখন তো আব্বু অসুস্থ, ভালো না। আম্মু তুই না হয় ঢাকায় থাকায় চাকরি কর, আমি ওইখানে কিভাবে থেকে চাকরি করব। আম্মু তো কি হয়েছে, কত মানুষ করছে না। আমি ঠিক আছে, কিন্তু থাকবো কোথায়। আম্মু মেসে বা হোটেল থেকে করা যাবে। আমি এই বুদ্ধিটাও খারাপ দাও নাই। আচ্ছা কালকে সকালে আমি দেখি খুঁজে পাই কি না। আম্মু বলল তুই কালকে সকালে ভোরে যাবি, তাড়াতাড়ি আসবি। তুই কিন্তু আজকে অনেক টেনশনে ফেলাইছোস, কইছিল এতক্ষণ। আমি বললাম আর একটু আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে, খেয়ালই করিনি। আম্মু বলল তুই তো কখনো বাইরে আড্ডা দিস না, এতক্ষণ আর আড্ডা দেওয়ার স্বভাব তো তোর নেই, আজকে হঠাৎ। আমি বললাম আরে বাদ দাও, একদিনই তো দিয়েছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। আমি সবসময় দরজা লাগিয়ে ঘুমাই, আজকে একটু চাপিয়ে দিয়ে ঘুমাবো, কারণ সেই লেভেলের ভয় লাগছে। লাইট অফ করে মোবাইলে ফেসবুকে চালাচ্ছিলাম। কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, মানে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার লাগছে। আগে এরকম কখনো লাগেনি। ভাবছি কি হচ্ছে হঠাৎ আমার সাথে ইদানিং, এরকম তো আগে কখনোই হয়নি। যাই হোক, মনোযোগ সরিয়ে মোবাইলের দিকে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকাল 6টায় উঠছি, নাস্তা সেরে রেডি হয়ে আবার ঢাকার দিকে রওনা দিলাম। মেসে থাকতে হবে পরের দিন থেকে, ব্যাংকে চাকরি শুরু, তাই যা করার আজকেই করতে হবে। বাড়ি বাড়ি শুধু ঘুরছি, পাচ্ছি না কোথাও। একটা কারেন্টের পিলারের মধ্যে কাউ দেখলাম, লাল কালি দিয়ে লেখা টোটাল অফ ব্যাটস ব্যাচেলার, নিচে নম্বর দেওয়া আছে। ওই নাম্বারের সাথে সাথে কল করলাম, ধরলো না। আবারও কল করলাম, এইবার ধরেছে। আমি হ্যালো আসসালামু আলাইকুম। ফোনের ওপারে ওয়ালাইকুম আসসালাম। ওয়েট, মেয়ে কণ্ঠ। ব্যাচেলার ভাড়া দিবে, কিন্তু মেয়ে কণ্ঠ কেন? আমি যে আসলে একটা বিজ্ঞাপন দেখলাম ব্যাচেলার ভাড়া দিবে। ফোনের ওপাশ থেকে হ্যাঁ, আপনি কোথায় থাকে আর বলছেন? আমি বললাম আমি আসলে অনেক দূরে থাকি, ম্যাচ থেকে আমি একটা ব্যাংকে চাকরি করব তাই। ফোনের ওপাশ থেকে বলল আচ্ছা, আমি একটা ঠিকানা দিচ্ছি, আপনি এসে দেখে যান বাড়িটা। আমি বললাম আচ্ছা দিন মেসেজে। একটু পরে দেখলাম একটা মেসেজ আসলো বাড়ির ঠিকানায়। আমি ঠিকানা অনুযায়ী রওনা দিলাম, বেশ দূরে না। ঠিকানা অনুযায়ী এসে আবারও কল দিলাম ওই নাম্বারে। ফোনের ওপাশ থেকে আপনি এসে পড়েছেন? আমি বললাম হ্যাঁ, কিন্তু এখন তো সব কিছু নীরব, একটা মানুষও নাই। ফোনের ওপাশ থেকে বলল দেখুন, একটা চিপা রাস্তা আছে আপনার বাম পাশে। আমি দেখলাম হ্যাঁ, দেখতে পেয়েছি। ফোনের ওপাশ থেকে বলল ওই রাস্তা দিয়ে ঢুকুন। আমি আচ্ছা। আসলে এলাকার শুধু দুইটা পাশে দেওয়াল আর দেওয়াল, উপরে গাছে পালার যতটুকু দেখা যাচ্ছে আর কি। কিন্তু আমার বাম পাশে চিপা আছে একটা, এইটা কিভাবে জানলো? আমি কিভাবে দাঁড়িয়ে আছি সেটা কিভাবে দেখতে পেলো? যাক, আমার এসব নর্মাল ব্যাপার। চিপা দিয়ে হাঁটছি, বেশিক্ষণ না, 1 মিনিট পর দেখলাম একটা 5তলা ভবন। ভবনে কোনো রং নেই, আসলে বোঝা যাচ্ছে যে অনেক বছর ধরে রং করা হয়নি, বৃষ্টির কারণে কালচে হয়ে গেছে। প্রথম আর দ্বিতীয় তলা আছে, আর তৃতীয় এবং চতুর্থ তলা নেই, নিচে থেকেই দেখা যাচ্ছে, মানে শুধু জানলাগুলোই নেই। ভবনের সামনে যেই আবার ওই নম্বরে কল দিই। আমি একটা ভবন নিচে দাঁড়িয়ে আছি। ফোনের ওপাশ থেকে বলল আপনি ভিতরে ঢুকুন। আমি বললাম তার মানে কোথায় যাব? ফোনের ওপাশ থেকে বলল আমি ভবনে আছি, আপনি আসুন। আস্তে আস্তে ভবনে দেখে গেলাম, গিয়ে দেখি গেট ভাঙ্গা, দেওয়ালে আস্তরণ নেই বেশি একটা, মানে দেখে বোঝাই যাচ্ছে আধা কাজ করা ভবন এটা। আস্তে আস্তে উপরে উঠছি, 3 তলায় 4 তলায় ফ্ল্যাট নেই, ধারণাটা ঠিকই ছিল। চারপাশে দেওয়াল আর পুরো ফাঁকা, শুধু 5 তলায় ফ্ল্যাট আছে। হঠাৎ চারিপাশে তাকাতে তাকাতে পিছন যখন তাকালাম, তখন আচমকা হয়ে পেছনে সরে যেতে গিয়ে পায়ের সাথে পা লেগে পড়ে গেলাম ফ্লোরে। দেখি পেছনে একটা মহিলা, অনেক বুড়ো, হাতে লাঠি ভর করে আছে, লাল কালারের শাড়ি পরা, গোজো হয়ে আছে। আমি ভয় এই কারণে পেলাম যে মহিলা কখন আসলো আর কোনো আওয়াজও পেলাম না আসার। ব্যাপারটা আজব লাগছে, তাও এড়িয়ে গেলাম। উঠে সালাম দিলাম আর বললাম আপনি কে আর কখন আসলেন আপনি? বুড়ো মহিলা বলল তুমি টের পাওনি কখন আসছি? মিটি মিটি হাসি মুখে বলল। আমি বললাম না, আসলে আমি খেয়াল করি নাই। বুড়ো মহিলা বলল
বুঝছি, তবে তুমি এত ভীত কেন? আমি বললাম, না মানে আচমকা আসছেন যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু আপনি কে? বুড়ো মহিলা বলল, আমি এই বাড়ির মালিক, আর আমার পাশের ফ্ল্যাটটি বেচালায় ভাড়া দিব। আমি, আচ্ছা ফ্ল্যাটটা কোথায়? বুড়ো মহিলা বলল, আসো আমার সাথে। তারপর বুড়ো মহিলার পিছন উপরে উঠলাম। মানে বিল্ডিংটা দেখে আমার কাছে পুরো আজব লাগছে। এমনকি সিঁড়িগুলো অস্তন্তে নেই, আধা কাজ করে বিল্ডিং এটা। উঠে দেখি দুই পাশে দুইটা ফ্ল্যাট। একটা ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে নিয়ে গেল। দেখি সিঙ্গেল খাট, ছোট আলমারি, পারে টেবিল, মানে টুকটাক কিছু জিনিস আছে। এগুলো দেখে জিজ্ঞাসা করলাম, আমি এখানে মানে কেউ থাকে? বুড়ো মহিলা বলল, না আগে থাকতো, এখন কেউ থাকে না, কিন্তু তুমি এগুলো ব্যবহার করতে পারো চাইলে। আমি বললাম, না না, আমার এইসব কিছু লাগবে না। বুড়ো মহিলা বলল, আর এগুলো রাখার জায়গা নেই, অন্য কেউ আসলে তারা যা রাখুক রাখুক, তুমি না হয় এগুলো ব্যবহার করো। আমি বললাম, আচ্ছা, কিন্তু তাও নতুন নতুন লাগছে দেখতে। বুড়ো মহিলা বলল, সমস্যা নেই। আমি বললাম, ভাড়া কিভাবে দেব? মানে মাসে কত টাকা? বুড়ো মহিলা বলল, এখানে প্রায় 7 জন থাকতে পারে, প্রতিজন থেকে 1000 টাকা ভাড়া। তবে তুমি নতুন, তাই থাকো, আর কেউ আসলে আসবে। আমি, একা থাকবো কেন? আর কেউ থাকে না? বুড়ো মহিলা বলল, না এটা নতুন তো, আমি একা থাকবো। বুড়ো মহিলা বলল, কেন, ছেলে মানুষ, ভয় লাগছে কেন? আমি, না না, কিসের ভয়, আমি পারবো, সমস্যা নেই। বুড়ো মহিলা বলল, তবে তুমি যদি আর কাউকে ব্যবস্থা করে আনতে পারো তাহলে তোমার থেকে ভাড়া কিছুটা কমিয়ে নেওয়া হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, কালকে সকালে ব্যাগ গুছিয়ে আনবো। বুড়ো মহিলা বলল, আচ্ছা। বাসায় থেকে বের হচ্ছি আর ভাবছি, এত কম দামের ভাড়া, আমার বাড়িটাও কেমন যেন মরা মরা লাগছে। যখন নিজ ফ্ল্যাটে আসি তখন আবার পিছনে ফিরে তাকালাম। ফ্ল্যাটে দেখি বুড়ো মহিলা জানালা দিয়ে আমাদেরকে ফলো করছে। আমি হাঁটতে হাঁটতে বের হচ্ছি, এখন বাসার দিকে রওনা হলাম। আসলে জীবনটা বড়ই কঠিন। এখন পড়াশোনা করার সময়, আর এখন পরিবারের দায়িত্ব কাঁধে। যাক, কপালে যা আছে তাই হবে, কি করার। তবে যাই হোক, বাবা মার একমাত্র ছেলে আমি এখানে আসলে বাবা মা একা থাকবে, একটা চিন্তার বিষয়। হঠাৎ আম্মুর কল। আম্মু বলল, কই রে তুই এখন? আমি বললাম, এই তো ট্রেনে উঠবো। কেন? আম্মু বলল, তুই তো কালকে অনেক দেরি করলি, তাই কল দিলাম, দেখলাম কই আসিস। আমি, না না, আমি আসছি। আম্মু বলল, ম্যাচ ব্যবস্থা করতে পারলি? আমি বললাম, হ্যাঁ, বাসায় এসে সব বলবো। কল কেটে আবার চিন্তায় ফেললাম, কতটা টেনশন করে কল দিয়ে খোঁজ খবর নিল। কীভাবে থাকবো আমি এই দুজন মানুষকে ছাড়া? ধুর, টেনশনে ভাল লাগছে না। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে বসছি। আম্মু এসে বলছে, কিরে কই ঠিক করলি? আমি বললাম, একটা ফ্ল্যাট পেয়েছি, নতুন ভাড়া দিবে, জনপ্রতি 1000 টাকা। এখনও কেউ আসে নাই, আমি একা থাকবো, আস্তে আস্তে আরও এসে পড়বে। আম্মু বলল, তুই একা থাকতে পারবি? আমি বললাম, আরে হ্যাঁ, পাশে ফ্ল্যাটের মহিলা থাকে, যেটাই যাব ওইটার মালিক তিনি। আম্মু বলল, ও যাই, ভালো হয়েছে। আমি কালকে সকালে বের হয়ে যাব, ফ্ল্যাটে উঠব, তারপর গোছগাছ করে ডিউটি করব। আম্মু বলল, কয়টা বাজে বের হবি? আমি বললাম, ভোরে সকালে। বলার পর আম্মু চোখের পানি টল টল করছে। দেখার পর আমি কি আর শান্তভাবে বসে থাকতে পারি? আমি উঠে আমার রুমে এসে কান্না শুরু করে দিলাম, এই ভেবে যে আমার মা বাবা একা কীভাবে থাকবে এখানে। যাক, বিকেলে বের হলাম, বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিলাম, ওদেরকে বললাম সব কিছু খুলে। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি। ভোরে সকালে আম্মু ডাকছে, আমি উঠে মুখ ধুয়ে নাস্তা করে বসলাম। জামা কাপড় আম্মু গুছিয়ে দিয়েছে, আব্বু বসে আছে পাশে। আমি টুকটাক আমার জিনিসপত্র গুছিয়ে রাখছি। বের হওয়ার সময় আম্মু কান্না করে দিল। সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, সপ্তাহে বন্ধ পেলে তো আসবো, আব্বুর দিকে খেয়াল রেখো। আম্মু বলল, যাও বাবা, দোয়া করি তোমার মনের আশা আল্লাহ যেন পূর্ণ করুক। আব্বু বলল, যাও আব্বু, দোয়া করি সুস্থ থাকো, বাসায় গিয়ে কল দিও। আমি বললাম, চিন্তা করো না, আর ঠিক মতো ওষুধ খাইও, নিজের দিকে খেয়াল রেখো। আব্বু বলল, আমার পাটা ভালো থাকলে আমি তোমার ওইখানে দিয়ে আসতাম। আমি বললাম, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তখন যে ওইখানে
আব্বু বলল, আচ্ছা বাবা যাও। আমি বললাম, যাই আমি, দোয়া কইরো, সাবধানে থাইকো। বিদায় দিয়ে বের হলাম। আস্তে আস্তে দেখলাম খুব তাড়াতাড়ি চলে আসছি। অবাক হয়ে গেলাম ভেবে। যাক, বাসার ভিতরে ঢুকছি। বাসাটা একটা মাজারে উঠান আছে, ওইখানে বড় কুড়ই গাছ আছে। ঢুকতে একজন দূর থেকে আমার দিকে তাকিয়ে আছেন, মানে ওই গাছের তলায় দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি পরা। হুজুরা যেগুলো পরে পা পর্যন্ত, সেগুলো, আমার মাথায় সাদা কাপড় বাঁধা, মুখ ঢাকা। আমিও তাকিয়ে আছি আর বাড়ির দিকে যাচ্ছি। তারপর দেখলাম ওইটা আমার দিকে তাকিয়ে আছে। তারপর বাড়ির ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তখন সিঁড়ি দিয়ে ওঠার সময় যে জানালা বাইনা লাগানো জায়গা থেকে সেখানের দিকে তাকিয়ে দেখি লোকটা নেই গাছের তলায়। তারপর আস্তে আস্তে আবার উপর উঠলাম, গিয়ে বুড়ো মহিলার ঘরে টোকা দিলাম। দরজা খোলার আগে একজন বলে উঠল, কে? তখন আমি বললাম, কালকে আসছিলাম ম্যাচ ভাড়া নিতে। তখন বলার সাথে সাথেই দরজা খুলে গেল। খোলা মাত্রই তাকিয়ে দেখি বুড়ো মহিলা। দেখে হা করে তাকিয়ে আছি। দরজা বন্ধ ছিল ভিতর থেকে। একটা মেয়ে কণ্ঠে পেলাম, জিজ্ঞাসা করলো, কে? কিন্তু দরজা খুললো বুড়ি মহিলাটা। আমার হা করে তাকিয়ে থাকা দেখে বুড়ো মহিলাটা বলল, কি দেখছো? আমি বললাম, কিছু না। আসলে ভিতর থেকে কে যেন বলল। বুড়ো মহিলা বলল, ওইটা কিছু না, এই নাও চাবি, ঘর খুলে ভিতরে যে গুছগাছ করে রেস্ট নেও। আমি বললাম, না আসলে এখন 8টা বাজে, 9টায় ডিউটিতে যাব, নতুন চাকরি পেয়েছি। বুড়ি মহিলা বলল, আলহামদুলিল্লাহ, মিষ্টির জন্য অপেক্ষা করছি আমি, ইনশাআল্লাহ। বুড়ি মহিলা বলল, নাস্তা সেরে ডিউটিতে যেও। আমি বললাম, না, আসার সময় নাস্তা করে আসছি। বুড়ি মহিলা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমি ঘরের চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে লাইট জ্বালিয়ে গোছগাছ করে বাসায় কল দিলাম। আমি, হ্যালো আম্মু, আমি চলে আসছি। আম্মু বলল, আচ্ছা বাবা, কান্নার স্বরে। আমি বললাম, থাক, মন খারাপ করো না, দোয়া কইরো, আর বন্ধ পেলে তো আমি আসবো বাসায়। আম্মু বলল, আচ্ছা, গোছগাছ করে ডিউটিতে যাও, সাবধানে যেও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আম্মু বলল, আচ্ছা। কল কেটে কাজ করার জন্য ব্যস্ত হয়ে আছি। আগে জিনিসপত্র একটা একটা করে খুলে দেখছি, যেগুলো আগে থেকেই রাখা আছে। সব কিছুই গোছানো শেষ। কি আর গোছাবো, শুধু জামা কাপড়। তারপর ডিউটি থেকে কল আসছে, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আজকে ডিউটির প্রথম দিন। রেডি হয়ে দরজা বন্ধ করে তখন একটা আওয়াজ আসে, খট 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 খট, মানে কসাই দোকানের চাপাটি দিয়ে খুনের মধ্যে হার্ড ডিস্ক রেখে খুব ঠিক তেমন আওয়াজ। আমি মন দিয়ে শুনছি আওয়াজটা। হ্যাঁ, যেমনটা মনে হচ্ছে ঠিক তেমনটাই আওয়াজ আসছে। কিন্তু ঘরে বুড়ি মহিলাটা একা নাকি আরও কেউ আছে এখনও জানলাম না। তবে যতবারই ঘরে আসছি, কথা বলছি, সবসময় তাকেই দেখলাম। তাহলে এই গোজা বুড়ি মহিলাটা চাপাতে চালাতে পারবে না। আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দরজা টোকা দিচ্ছি ঘরের চাবি দেওয়ার জন্য। দরজা খুলে দেখি বুড়ি মহিলাটা বলল, আমি, চাবি রাখুন, আমি ডিউটিতে যাচ্ছি। বুড়ি মহিলা বলল, না, রুমে তো এখন তুমি থাকবে, এখন থেকে তোমার কাছে রাখবে চাবি, সমস্যা নেই। হঠাৎ তার হাতের দিকে চোখ পড়ল। দেখা মাত্রই অবাক হয়ে গেছি। তার হাতের কোণে পর্যন্ত রক্ত। তারপর দরজা লাগিয়ে দিল কিছু না বলেই। আমি তো অবাক হয়ে গেছি এটা দেখে। চাপাড়ে দিয়ে কুপানোর আওয়াজ, আবার বুড়ো মহিলার হাতের কোণে পর্যন্ত রক্ত। কিভাবে এটা? আসলে কিসের রক্ত? রহস্যময় হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। ভাবতে ভাবতে নিচে নেমে ডিউটির দিকে রওনা হলাম। আজকে প্রথম ডিউটির দিন। ব্যাংকের কাজ সব বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজ মোটামুটি সহজ। কম্পিউটার তো আগে থেকেই জানি আমি। সারাদিন কাজ করে বিকেল 5টায় বের হলাম। মনে হলো বাসায় তো খাবার নেই, কিভাবে খাবো? হোটেল থেকে খেয়ে গেলে তো গ্যাসের সমস্যা দেখা দিবে। কিছু করার নেই, আজকে হোটেলে খাই, কাল থেকে বাজার করাতে হবে। হোটেল থেকে খাবার কিনে, কিছু জিনিসপত্র কিনে, মানে রান্না করা পাতিল ইত্যাদি কিনে বাসায় ফিরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাসা যেই এলাকায়, দেখে মনে হচ্ছে পরিত্যক্ত এলাকা, কেউ আসে না এখানে। আর দুপাশে শুধু দেওয়াল। আগেই বলেছিলাম, বাসায় উঠানের লাইট নেই, ঘুটঘুটে অন্ধকার পুরো। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উপরে উঠছি। পুরো নীরব বাড়িটা। দেখে মনে হচ্ছে আমি একাই থাকি এই বাড়িতে। রুমে ঢুকে একটু রেস্ট নিয়ে গোসল করতে গেলাম। ঝর্ণা সেরে চোখ বন্ধ করে শরীরে পানি দিচ্ছি। কেমন যেন অনুভব করলাম, একটু ভারী ভারী আর কেমন জ্বর গন্ধ। চোখ খুলে দেখি না যে স্বাভাবিকভাবেই পানি পড়ছে। গোসল শেষে রুমে এসে খাবারগুলো গরম করতে রান্নাঘরে গেলাম। 5 মিনিট পরে ঠাস
কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম, সাথে সাথে যেয়ে দেখি কিছুই নেই। তাহলে কি পড়লো? এখানে আওয়াজটাও আসলো। আবার রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে ব্যস্ত হলাম, আবারও ঠাস। কি আজব তো, আবারও দেখি কিছুই নেই। এবার চুলা অফ করে দাঁড়িয়ে আছি রুমে দেখার জন্য কি পড়ে। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিছুই হচ্ছে না। আবার রান্নাঘরে পাতিল পড়ে যাওয়া আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম, গিয়ে দেখি পাতিল পড়ে গেছে। এবার ব্যাপারটা স্বাভাবিকভাবে মনে হচ্ছে না, মনে ভয়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কিন্তু ভয় পেলে হবে না। পাতিল উঠে খাবার গরম করে লাইট অফ করে রুমে যেয়ে খেতে বসলাম। খাবার মাঝখান দিয়ে আওয়াজ আসছে দরজা খোলার। তাকিয়ে দেখি রান্নাঘরের দরজা আপনি খুলে গেল। গিয়ে লাগিয়ে দিলাম, এসে আবার খেতে বসলাম। খেয়ে উঠে ফেসবুক চালাচ্ছি আর ভাবছি কী হচ্ছে এইসব। ভয় পেয়ে কী বা লাভ, বাসায়ও বলতে পারবো না, তারা খুব টেনশন করবে। আর এখান থেকে বের হতে পারবো না অন্য কোথাও যাওয়ার জন্য। অনেক কষ্টে খুঁজে পেয়েছি এই বাসা, তবে ব্যাচেলার ভাড়া দিবে, তাই ফেসবুক পোস্ট দেই এই ব্যাপারে, দেখি কেউ আসে কি না, তাহলে হবে। কিছুক্ষণ পর লাইট অফ করে ঘুমাতে গেলাম। শুয়ে বাম পাশে তাকিয়ে দেখি কে যেন দাঁড়িয়ে আছে। আমি অনেকটা ভয় পেয়ে লাফ দিয়ে উঠে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখি কেউ নেই। তারপর ফোন টিপতে টিপতে ঘুমিয়ে পড়ি। ভয়ের মধ্যে কি আর ঘুম ভালো মতো আসে? হঠাৎ রাত 2:30 ঘুম ভাঙলো। কে যেন আমার পা ধরে আছে, শরীর পুরো শক্ত হয়ে গেছে। শুধু চোখ খুলে তাকিয়ে আছি, আর কোনো কিছুই নড়াচড়া করতে পারছি না। আর কে যেন কানে গুনগুন করে কথা বলছে। আমি শরীর আর জোর দিয়ে এক লাফে উঠে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখি কেউ নেই। তাহলে পা ধরে আসছিল কে? আর কে কানে গুনগুন করছিল? কি বলতে চাইছিল? ভাবতে ভাবতে রাত 3টা বেজে গেল। চারপাশে তাকিয়ে দেখি সব কিছু ঠিক আছে। রুমে দেখলাম ঠান্ডা বাতাস লেগেছে। একটু জানালার দিকে ফ্ল্যাশ লাইট ধরে দেখি জানলা খোলা, কিন্তু পর্দা দেওয়া জানালায়। ভাবলাম হয়তো চোর আসছে, নয়তো অন্য কিছু, কারণ যা শুরু হচ্ছে তা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। জানালা বন্ধ করতে যেয়ে জানলা দিয়ে যখন তাকালাম, তখন যা দেখলাম আমার চোখ প্রায় কপাল উঠে গেছে। দেখা মাত্রই আমি হাঁ করে তাকিয়ে আছি। ভয়ে হাত পা পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। জানলা দিয়ে দেখি যে নিচে সাদা কাফনে কি যেন রাখা, পায়ের হাড়, হাতের পাতা, নাড়ি ভুঁড়ি আর পায়ের পাতা একই রকম কী যেন দেখা যাচ্ছে। তাও কে যেন রেখেছে, চেনা যাচ্ছে না। আমি উপর থেকে লক্ষ্য করছি, তা ওই যে বড় করই গাছ, এর নিচে। ওইগুলো রাখা শেষ। দেখলাম কাফনের কাপড়টা পেঁচিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে। আমি দেখে জানলা থেকে নিচু হয়ে বসে পড়ছি, যেন আমাকে দেখতে না পারে। যখন ঘুরে যাচ্ছিল দেখি একটা মেয়ে, সাদা শাড়ি পরা, গায়ের রং অনেকটাই উজ্জ্বল লাগছিল, চাঁদের আলোয় পুরো দেখা যাচ্ছে। মেয়েটা এই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলো। 20 মিনিট পর কি প্রাণী আসলো, দেখে মনে হচ্ছে যেন শিয়াল আসছে 4-5টা। তারপর কাপড়ের কাপড় কামড় দিয়ে ছিঁড়ে টেনে হিঁচড়ে সরে মানুষের পা, হাত পা আর নাড়ি ভুঁড়িগুলো খাচ্ছে। এসব দেখে ভয় পেয়ে আমি জানালার এক কোণে আস্তে আস্তে লাগিয়ে দিলাম। ভয় যেন নড়াচড়া শুইতে পারছিলাম না, তার বিছানায় শুয়ে পড়লাম। লাইট জ্বালিয়ে ঘুমাতে পারবো না, যদি ওরা কেউ দেখে তাই। কিন্তু গভীর টেনশনে আছি। সব কী দেখলাম আমি? এই বাসায় এসে ফেসে গেলাম না তো? হায় আল্লাহ, রক্ষা করো। ঘাম আসছে ভয়ে। এইভাবে ভয় পেতে পেতে কখন ঘুমিয়ে পড়ছে খেয়াল করি নাই। ঘুম ভাঙলো ভোর সকাল 6টায়। উঠে দেখি মেন দরজা খোলা, আর কে যেন রান্নাঘরে কাজ করছে। আমি তাড়াহুড়া করে উঠে দৌড়ে রান্নাঘরে দিয়ে দেখি একটা মেয়ে কিচেনে রান্না করছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। কে এই মেয়ে? কীভাবে ঢুকলো ঘরে? কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে। কি রান্না করছে বুঝতে পারছি না। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমি সুমা। আমি বললাম, কীভাবে ঢুকলেন ঘরে, তাও পরামর্শ ছাড়া? সুমা বলল, দরজা খোলা ছিল, আর দাদিমা বলেছে যে এই ঘরে যে এটা যেন গরম করে আনি। আমি, কি এটা? কেমন যেন গন্ধ করছে। বলার পর একটু সামনে এগিয়ে দেখে মানুষের মাথা। সাথে সাথে বমি করে দেই ড্রেসিংয়ের রান্নাঘরে। আমি তো পুরোই অবাক। মেয়েটাকে ভয়ে কিছু বলতেও পারছি না। মেয়েটা দেখি মুচকে হাসি দিয়ে আবার ওইটা নাড়ছে। আমি ভয়ে রেডি হয়ে নাস্তা করেই ভোরে সকালে বেরিয়ে যেতে চাইছিলাম। তাড়াতাড়ি দেখি মেয়েটা পাতিল নিয়ে বের হয়ে যাচ্ছে আর বলছে, আমার শেষ, এবার দরজাটা লাগিয়ে দিন। আমি কিছু না বলেই দরজা লাগিয়ে দিলাম, আর খাটের উপর
বসে বসে ভাবছি, কি দেখলাম এটা, কিভাবে সম্ভব? ভুল জায়গায় চলে আসলাম নাই তো? হায় আল্লাহ, এ কি হবে? আমি রেডি হয়ে বের হব, তখন থেকে মেয়েটার সামনে হাঁটছে, কোথায় যেন যাচ্ছে। আমি দেখে পিছনে সরে যাব, তখন ডাক দিয়ে সুমা বলল, এই যে শুনছেন? আমি বললাম, জি বলুন। সুমা বলল, ডিউটিতে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। সুমা বলল, আজকে এত তাড়াতাড়ি? ভয়ে যাচ্ছেন সিঁড়ির নিচ থেকে, আর আমি সিঁড়ির উপর থেকে? আমি বললাম, না আসলে কাজ আছে আজকে তাই। সুমা বলল, আচ্ছা আমি বের হচ্ছি, আসুন একসাথে যাই। আমি বললাম, না, রুমে একটু কাজ আছে, আমি একটু পর বের হব। সুমা বলল, আরে আসুন, ভয় নেই। আমি বললাম, না সমস্যা নাই, আপনি যান। সুমা বলল বড় বড় চোখ করে, আসবেন না? আমি চুপচাপ কিছু না বলেই নিচে নামলাম। তারপর সে একটু সামনে, তার এক হাত পিছনে। আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। বিল্ডিং থেকে বের হয়ে সাইডে কড়ই গাছের তলার দিকে তাকালাম। কালকে যা দেখেছি এখন সেটা তো ভোলার মতো না। তাকে দেখি কিছু আছে কি না। মেয়েটা হুট করে বলে উঠল, কালকে যা দেখেছেন সেটা খেয়াল করছেন এখানে? আমি বললাম, মানে? সুমা বলল, মানে বোঝেন না? সামনে তাকে কথা বলছে আর আমি তার পিছনে। আমি বললাম, একটু ক্লিয়ার করে বলুন। সুমা বলল, কালকে যা দেখেছেন আমিও দেখেছি। আমি বললাম, মানে? সুমা বলল, মানে আপনি ভুল জায়গায় চলে আসছেন, এটাই সত্যি। যেটা আপনি ভাবছেন মনে মনে। মাথায় হাত পড়ে গেল, কিভাবে সম্ভব? কিভাবে জানলো এই মেয়ে? আমার ভয়ে হাত পা কাঁপছে, ঘাম ছুটছে। কীভাবে যে এই মেয়ের থেকে এখান থেকে সরে যাব বুঝতেই পারছি না কিছুতেই। তবে মেয়েটা একটা কথা বলল, আমি খেয়াল করলাম। আমি আসলেই ভুল জায়গায় চলে আসছি মানে? একবার জিজ্ঞাসা করব, কারণ জানাটা অনেক প্রয়োজন। মেয়েটাকে বললাম, আচ্ছা ভুল জায়গায় চলে আসছি মানে? ভয়ে ভয়ে কণ্ঠে বললাম। সুমা বলল, আপনি অনেকটা ভয় পেয়ে যাচ্ছেন, আমার কণ্ঠস্বর বুঝে গেছেন। আমি বললাম, না লইতেই পারে। সুমা বলল, ভয় পাবেন না, আমিও এখানে আটকে আছি। আমি কিভাবে? সুমা বলল, আপনি কোনো আটকে গেছেন জানেন? আমি বললাম, আমি তো ভুল জায়গায় আসছি, কিন্তু আটকা পড়ছি মানে? সুমা বলল, একটা না, দুটো ভুল করেছেন। মানে? একটা আপনি আর একটা আপনার বংশধর। আমি বললাম, কিছুই মাথায় ঢুকছে না, কি বলছেন আপনি? সুমা বলল, আপনার ডিউটি কয়টায়? হঠাৎ থেমে আমার দিকে ঘুরে। আমি বললাম, 10টায়। সুমা বলল, এখন কয়টা বাজে? আমি বললাম, 7:50। ঘড়ির দিকে তাকিয়ে সুমা বলল, অনেক কাহিনী, চলুন একটু হাঁটতে হাঁটতে বলি। আমি বললাম, ডিউটি জায়গা অনেক দূরে, হেঁটে যাওয়া সম্ভব না। সুমা বলল, আপনি আসুন, বাকিটা আমি দেখছি। আমি বললাম, আচ্ছা বলুন, কি ভুল সেটা? সুমা বলল, আপনি যেদিন কাজের নিউজ পেয়ে খুশিতে বাসায় কল দিয়ে বন্ধুদের কল দিয়ে জানাচ্ছিলেন, তখন আপনাকে জিন দেখে আপনার খেয়াল ঘুরিয়ে দিয়েছে, যার কারণে আপনি তখন দেখেন যে রাত 12টা বেজে গেছে। আমি বললাম, আপনি কিভাবে জানেন? সুমা বলল, পরে বলছে, আগে শুনুন। তারপর আপনি যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি তখন সব থেকে বড় ভুলটাই করছেন, চিৎকার দিয়ে। আমি বললাম, মানে? সুমা বলল, মানে গভীর রাত কখনো চিৎকার আওয়াজ করতে নেই। আমি বললাম, কেন? সুমা বলল, এতে আশেপাশে থাকা জিনেরা বিরক্ত হয়, রেগে যায়। আমি বললাম, কারণ কি? সুমা বলল, আপনাকে কেউ বিরক্ত করলে আপনি কি করবেন? আমি বললাম, তাহলে আরেকটা ভুল কি? সুমা বলল, আপনার বাবার বাবা মানে আপনার দাদা করেছে সেটা। আমি বললাম, ওয়েট। সুমা বলল, আপনার বাবা যখন ছোট, তখন আপনার দাদার সাথে একটা বিলের ধারে হেঁটে যাচ্ছিলেন। তখন রাত 2টা বাজে। তখন আপনার বাবা একটা সাপ দেখতে পান, রাস্তার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন আপনার দাদা সেই সাপের লেজে একটা বাড়ি দেন, তখন তার লেজে 2 ভাগ হয়ে যায়। আমি বললাম, তাতে কি হয়েছে? সুমা বলল, তাতে কিছু হয় নাই মানে? আপনি জানেন জিন কয় ধরনের, আর তারা কি কি করতে পারে, আর তারা কি কি রূপ ধারণ করতে পারে? আমি বললাম, আপনি কি বুঝেছেন ওইটা একটা জিন ছিল? সুমা বলল, আর ওই জিন যখন তার আসল রূপে আসে, তখন তার একটা পা ভেঙে যায়, আর সেই ভাঙা পা ফেলে দেওয়া হয়। আপনার দাদা জানতো না যে ওটা জিন ছিল। ওটা আর কি করেছে সে? আমি বললাম, তারপর? সুমা বলল, তারপর আর কি, ওই জিন আপনার বংশধর শেষ করে দিবে। আমি বললাম, কি বলছেন এইসব? সুমা বলল, আপনার বাবা অসুস্থ। আমি বললাম, পায়ের রগে টান দিয়েছে, মাংস পেশি ক্রয় করেছে, বেড রেসে পুরো, পায়ের শক্তি নেই। সুমা বলল,
একটু ভাবুন, সাধারণত পায়ের রক টান দিয়েছে, তাই কত বড় একটা বিপদ, মানে প্রায় আঁচড় করেই ফেলেছে। আমি বললাম, তা ঠিক বলেছেন, তবে আপনি কিভাবে জানলেন এত কিছু, আর কে আপনি? সুমা বলল, আমি যখন জন্ম হয়েছি তখন থেকে আমি আপনার সাথে সাথেই ছিলাম। আমি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম, একটু নিচে আসি, তখন দেখি বাড়িতে একটা মানুষে ভরা। তখন গিয়ে দেখি আপনাকে হাসপাতালে না, বাসায় সন্তান প্রসব করায়। তখনই আপনাকে দেখি, আর পাশে পাশে থাকা দুষ্টু জিনেদের সরিয়ে দিয়েছি। ওরা মানুষের ক্ষতি করে, মানুষকে নিয়ে খেলা করে। তবে আপনি জন্মানোর সময় অনেক সুদর্শন ছিলেন। আমি অবাক হয়ে যাচ্ছি, কি বলছে এই মেয়ে, বিশ্বাস করার মতো না। আমি বললাম, তারপর সুমা বলল, তারপর থেকে আপনার সাথে ছিলাম আমি। আমি বললাম, আমার মাথায় আসলে কিছুই ঢুকছে না। সুমা বলল, মানে আমি একটা পড়ি। শোনা মাত্র দাঁড়িয়ে গেলাম, আর চোখে তাকিয়ে আছি, কি বলছে এইসব? সুমা বলল, কি হলো? আমি বললাম, কিছু না। মানে আপনি পড়ি কিভাবে? সুমা বলল, আমি পড়ি। আমি বললাম, তাহলে আপনি যে বলেছিলেন আপনি এখানে আটকে আছেন? সুমা বলল, হ্যাঁ, আপনার জন্য। আমি বললাম, আমার জন্য কিভাবে? সুমা বলল, আপনি চিৎকার করার পরেই ওইখানে থাকা জিনেদের রেগে যায়, জড়ো হওয়া সৃষ্টি হয়, মানে তারা ছোটাছুটি করছিল, তাই এত বাতাস ছিল। আর যখন আমি আপনার সাথে সাথে না থাকলেও ওরা কবরস্থানেই মাথা ফাটিয়ে নিচে পুঁতে দিত। আমি ওদের বুঝিয়েছি, অবশেষে তাদের মধ্যে একজনকে আমি আমার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। ওরা আমার পেছন পেছন আসে, তখনই বাতাস থেমে যায় আর আপনি চলে যান। কিন্তু দুর্ভাগ্য, আমি ধরা পড়ে যাই আর আমাকে ওই বাসায় আটকে রাখা হয়। আর আপনার মন ভুলিয়ে এখানে আনা হয় জিনেরা। আর ওই জিনেরা তখন কবরস্থানে কালো জাদুর জন্য কিছু জিনিস সংগ্রহ করতেছিল। আমি বললাম, কালো জাদু? সুমা বলল, বুড়িমা কালো জাদু করে। আমি বললাম, হায় হায়, আমার এখন কি হবে? সুমা বলল, আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানা অনুযায়ী যাবেন, বাকিটা ওইখানে গেলে সব হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা, কিন্তু এখান থেকে আমি পালিয়ে যাই, আমরা তো বাহিরে আছি, সমস্যা কি? সুমা বলল, যাবেন কোথায়? জিনেরা ততক্ষণে তুলে আনবে আপনার বাবা মাকে, নয়তো শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে। আমি বললাম, না, আমার বাবা মার ক্ষতির যেন হয় না। সুমা বলল, আপনার অফিস চলে আসছি। আমি বললাম, ও হ্যাঁ, ওকে যাই। সুমা বলল, চিন্তা করবেন না, বিপদ আসলে বিপদের সাথে লড়াই করতে হয়, আপনার প্ল্যান মোতাবেক কাজ করতে হবে। এই নিন ঠিকানা, আসার সময় এই ঠিকানায় পৌঁছে যাবেন, আপনার সাথে একটা লোক থাকবে। আমি বললাম, আচ্ছা, কিন্তু আমার বাবার সাথে কী সম্পর্ক? সুমা বলল, আপনার বাবাটা যে জিনটা করেছে, সেই জিনটার হাত মিলিয়েছে বুড়িমার সাথে, আর তখন মিলিয়েছে যখন আপনি বাসায় যান, আর বুড়িমা জিনেরা যখন আপনার কাছে। আমি বললাম, আচ্ছা, আমি যাই, বাকি কথা পরে হবে। এই বলে চলে আসছি। 10 মিনিট পর পেছনে তাকিয়ে দেখছি যে মেয়েটা আর নেই। কি আজব লাগছে কথাগুলো শুনে। আসলে এইসব বিশ্বাস করতে ইচ্ছা করছে না একদমই। বিশ্বাস না করলেও এই মেয়েটা যা বলেছে প্রত্যেকটাই মিল আছে। তাহলে কি আসলে আমি কঠিন কোনো বিপদে পড়েছি? কি হবে পরবর্তীতে? আর হঠাৎ করে কে এই মেয়ে? ব্যাপারগুলো পুরো রহস্যময় হয়ে যাচ্ছে। কি আছে মেয়েটার দেওয়া এই অ্যাড্রেসে? উফ, একটা টেনশনে মরে যাচ্ছি, আবার আর একটা টেনশন আসছে। যেভাবে হোক সব কিছু কাটিয়ে উঠতে হবে। টেনশন কাজও করতে পারছি না ঠিক মতন। কোনো মতো অফিসের সব কাজ শেষ করে বিকেলে বের হলাম। মেয়েটার দেওয়া অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে অনেক দূর, একটা জায়গায় যেতে প্রায় আধা ঘন্টা লাগবে বোঝা যাচ্ছে। যাক, যেতে হবে, কিছু করার নেই। তার আগে খেয়ে নিই। দুপুরে কিছুই খাই নেই। হোটেলে ঢুকে ভাত তরকারি অর্ডার করে খেতে বসছি। খাওয়ার মাঝে ডান্ডে চোখ গেল, দেখে একটা লোক আমার দিকে তাকিয়ে আছে আর খাবার খাচ্ছে। স্বাভাবিক মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে, এটাই পারে। কতক্ষণ পর আবার দেখলাম তাকিয়ে আছে। কি আজব ব্যাপার। আমি তাড়াতাড়ি উঠে পড়ি, বিল দিয়ে বের হয়ে যাই। তারপর দাঁড়িয়ে আছি, লোক থাকবে আমার সাথে, কিন্তু কই, খুঁজে পাচ্ছি না। যাই হোক, সামনে থেকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হুট করেই পিছন থেকে আমার কাঁধে কে যেন হাত রাখে। আমি আচমকা হয়ে পিছনে তাকাই, দেখে ওই লোকটা। একদম ভয় পেয়ে গেছি। আমি বললাম, কে আপনি? অচেনা লোক বলল, আপনি আবির। আমি বললাম, কেন?
অচেনা কাউকে আমার পরিচয় দিতে রাজি নই, তাই বললাম না। অচেনা লোকটি বলল, আপনার কাছে একজন পাঠিয়েছে আমাকে। আমি বললাম, কোনো মেয়ে? কোনো কিছু না ভেবেই জিজ্ঞাসা করেই ফেলছি। অচেনা লোকটি বলল, জি। আমি শুনে পা থেকে মাথা পর্যন্ত দেখলাম লোকটার একটা পা বাঁকা। হা করে তাকিয়ে আছি, আর লোকটার ছায়া নেই কোনো। এই যে একটা জিন, তা বোঝাই যাচ্ছে। যাই হোক, সাবধানে কথা বলতে হবে। আমি বললাম, কেন পাঠিয়েছে? অচেনা লোকটা বলল, আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে বলেছে। আমি বললাম, আচ্ছা চলুন। অচেনা লোকটি বলল, আচ্ছা, আপনি হাঁটতে থাকুন আর কথা বলতে থাকুন, কিন্তু থামবেন না। আমি বললাম, কেন? পাগল নাকি আমি যে বক বক করতেই থাকবো? অচেনা লোকটি বলল, আরে না, আপনার ধ্যান ঘুরিয়ে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো। আমি বললাম, আপনার নাম? অচেনা লোক বলল, আমার নাম একান্ত। আমি বললাম, ও, নামটা সুন্দর। একান্ত বলল, তো যে বিপদে পড়েছো সেটার সাথে লড়াই করতে পারবে তো? আমি বললাম, ইনশাআল্লাহ। কিন্তু এই অ্যাড্রেসে কি আছে? একান্ত বলল, আমিও জানি না, ওইখানে যেয়ে সোমার সাথে যোগাযোগ করতে হবে। আমি বললাম, যোগাযোগ কিভাবে? একান্ত বলল, আমাদের মধ্যে একটা শক্তি আছে যেটা আর কি ধ্যানের মধ্যে যোগাযোগ করা যায়। আমি বললাম, ও, এটা অনেক দূরে হেঁটে যাওয়া সম্ভব না। একান্ত বলল, তুমি একটা নির্জন জায়গায় চলো, তোমাকে উড়ে যেতে হবে। আমি বললাম, আচ্ছা, পাশেই তো একটা মাঠ দেখা যাচ্ছে, আর সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হলে তখন পারবেন? একান্ত বলল, হ্যাঁ, তবে তুমি ভয় পাবে নাকি? আমি বললাম, ভয় তো লাগবেই। একান্ত বলল, ভয় নেই, আসো। তারপর মাঠের এক কিনারে গিয়ে আমার ডান হাতের কোনোর উপরে ধরে দাঁড়িয়েছিল। 1 মিনিট পর উপরে উঠে গেছি। আমি তো ভয়ে চোখ বন্ধই করে রাখছি। আবার পরে যাওয়ার ভয়া লাগছে। কানে শো শো শব্দ করে বাতাস আসছে। কিছুক্ষণ পরে মনে হলো নিচে নামছি। চোখ খুলে দেখি একটা জঙ্গলের মধ্যে, চারপাশে অন্ধকার। পরে একান্ত বলল, সুমা বলেছে পাশে নাকি একটা লাশ আছে, মাটির নিচে নয়, বেশ আর পাতা দিয়ে ঘেরা করা রাখা। আমি বললাম, বলেন কি? লাশ? কার লাশ? একান্ত বলল, বলছে এক মেয়ের লাশ। আমি বললাম, হাই হাই, কি বলেন? এই লাশ দিয়ে কী কাজ? একান্ত বলল, ব্যাগে ছুরি বা বেলেট কিছু আছে? আমি বললাম, হ্যাঁ, অফিসের পেপার কাটার জন্য বেলেটার ছুরি তো নেই। একান্ত বলল, মেয়েটাকে খুন করা হয়েছে, তাহলে আশেপাশে তো কিছু থাকবেই, আগে লাশটা বের করি। আমি বললাম, আমার তো ভয় লাগছে। একান্ত বলল, ভয়ের কি আছে, আমি তো আছি, আমাকে হেল্প করো। আমি বললাম, আচ্ছা। একান্ত বলল, আগে পাতাগুলো সরিয়ে তারপর মাটিগুলো সরাতে হবে, তারপর পাওয়া যাবে লাশ। মাটি সরিয়ে দেখি একটা সাদা কাপড় দিয়ে পেঁচানো, রক্ত দিয়ে পেরে অর্ধেক লাল। আমি মাথার দিকে আর ক্লান্ত পায়ের দিকে, দুজন দুই পাশে ধরে উঁচু করে লাশটা তুলব, তখনই দেখি আমার হাতে মাথাটা ঢুকে আসছে, কিন্তু বডিটা নিচেই। আমি সাথে সাথে লাশটা ফেলে দিয়ে বললাম, ওরে বাবা, এটা কি হলো? একান্ত বলল, মেয়েটার মাথা মনে হয় বডি থেকে আলাদা করে ফেলা হয়েছে। কাফনে কাপড় সরিয়ে দেখি, সরিয়ে যা দেখলাম, মানে আমার অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু মনে শক্তি আছে বলেই এখনও জ্ঞান হারাই ফেলিনি। দেখি গলা দিয়ে 4-5টা সুতার মতো ঝুলে আছে, আর মাথার সাথেও। একান্ত বলল, মনে হয় ওর মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আমি বললাম, কারা করলো এইসব? একান্ত বলল, এগুলো দেখে বোঝা যায় দুষ্ট জিনারা করেছে, কারণ ওরা শুধু খারাপ কাজই করে, মানুষের ক্ষতি, কালো জাদু ইত্যাদি। আমি বললাম, তাহলে ওরাই করেছে, কিন্তু মেয়েটাকে ঠিকানা কিভাবে পাবো? একান্ত বলল, লাগবে না এইসব, আগে যেই প্রয়োজনটা সেটা করি। আমি বললাম, কি করতে হবে? একান্ত বলল, বেলেট দিয়ে আগে তলপেটটা সেরো, দেখো কিছু আছে কি না। সম্ভবত ওখানে থাকার কথা, কিন্তু না থাকলে বুকের মাঝে চাপাটে দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা টান দিয়ে কেটে দেখো, হয়তো ওখানে আটকে আছে। নিচে যায়নি হয়তো, কারণ সবেমাত্রই খেয়েছে, লাশটা দেখেই বোঝা যাচ্ছে। আমি বেলেট দিয়ে লাশটার পায়জামা একটু নিচে নামিয়ে তলপেটের দিকে ধরে জোরে চাপ দিয়ে একটা টান দেওয়ার মাত্রই, তবে পরিটা আমার ভালোই হেল্প করেছে। আসলে সব জিন পরি এক নয়, কিন্তু পরিটা দেখে মাশাল্লাহ অনেক সুন্দর, হরিণের মতো চোখ, গায়ের অনেক ফর্সা, অনেক ফিগারও ঠিক থাকে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। হুট করে মাঝরাতে ঘুম ভেঙে গেল। একটা ফুলের সুগন্ধি পেলাম, চমকে উঠে এপাশ ওপাশ তাকিয়ে দেখছি কোথায় থেকে আসছে। তারপর দরজা খুলে যখন অন্য রুমে যাব, তখন দেখি পাশের রুমের আয়নায় কে যেন শাড়ি ঠিক করছে।
আমি ভয়ে একটু পেছনে সরে গেলাম। তাকিয়ে দেখছি কি করছে। শাড়ি ঠিক করে পেছনে তাকিয়ে দেখা মাত্রই আমি সরে যাই, কিন্তু মেয়েটা আমাকে দেখে ফেলছে মনে হয়েছে। আমি দরজা লাগিয়ে দিলাম আস্তে আস্তে। এই যে ভিতু, শুনছেন? আমি বললাম, আরে সুমা। সুমা বলল, হ্যাঁ কথা আছে, দরজা খুলুন। আমি বললাম, দরজা খুলে? হ্যাঁ বলুন। এত রাতে আপনি আমার ঘরে কীভাবে? সুমা বলল, আমি কি জানো না? আমি বললাম, ও হ্যাঁ, এত রাতে কেন আসছেন, কি কথা? সুমা বলল, বুড়িমা থেকে তোমাকে বাঁচাতে হবে, সে প্ল্যান করতে আসছে। আমি বললাম, সে কি কিছু জেনে গেছে? সুমা বলল, না। আমি বললাম, তাহলে ওনার দুষ্টু জেনেরা যদি জেনে যায় আপনি আমার সাথে দেখা করতে আসছেন? সুমা বলল, দুষ্টু জেনেরা সবসময় তার সাথে থাকে না, যখন ডাকা হয় তখন আসে, কিন্তু আমাকে এই বাড়িতে আটকে রাখা হয়েছে। সে ঘুমিয়ে পড়লে আমি বের হতে পারি, কিন্তু যেখানেই পালিয়ে যায় না কেন আমাকে ধরতে পারবে। আমি বললাম, ও আচ্ছা। সুমা বলল, শোনো, তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি বুড়িমার ঘরে যেয়ে একটা কাঁচের বোতল আছে, ওইটা চুরি করে এনে ভাঙতে হবে, তারপর আমি মুক্তি পাবো। আমি বললাম, আমি কিভাবে? উনি আমাকে ধরতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সুমা বলল, আমি তো আছি, তুমি ভয় কেন পাও? আমি বললাম, না ভাই, আমি পারবো না। সুমা বলল, শোনো, আমি বলছি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আমি বললাম, কিন্তু ওই দিন দেখলাম আপনি মানুষের মাথায় পানিতে গরম করছিলেন, কিন্তু কেন? সুমা বলল, ওইটা বুড়িমার কালো জাদু করে তাই বলছে। আমি বললাম, আচ্ছা কিভাবে করব? সুমা বলল, আমি সব বলবো, এখন বলো তো কেমন লাগছে আমাকে? আমি বললাম, মাশাল্লাহ। সুমা বলল, তুমি আজকে থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আমি বললাম, আপনি আমার দাদার থেকেও বড়, কিভাবে সম্ভব? সুমা বলল, সমস্যা নেই, আমি তো বলতে বলেছি তাই না? আমি বললাম, আচ্ছা। সুমা বলল, ভোর সকাল হয়ে গেছে, আমাকে যেতে হবে। বুড়িমা আবার ওঠে ভোরে সকালে কি যেন জাদু করে। আমি বললাম, ভোর সকাল কি করে আবার? সুমা বলল, জানি না, ছাদে বসে সূর্যের দিকে দুপা মেরে ঝুলতে থাকে। আমি বললাম, হায় হায়, ভয়ঙ্কর কালো জাদু করে বোঝাই যাচ্ছে। সুমা বলল, শক্তিশালী জিন আছে ওনার কাছে 3-4টা। আমি বললাম, ওরে বাবা। সুমা বলল, আচ্ছা আমি যাই। আমি বললাম, ঠিক আছে যান। সুমা বলল, যান? আমি বললাম, সরি, যাও, সাবধানে যেও। সুমা বলল, গুড বাই, আবার পরে আসবো, এখন যেটা বললাম সেটা করো। আর একটা জিনিস লিখে দিলাম, ওই নাও কাগজে, ধ্যানে বসে এটা পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ধ্যানে বসে? আমি বললাম, কখন? সুমা বলল, আমি তোমাকে বলবো। আমি বললাম, কিভাবে? তুমি তো এখন চলে যাচ্ছ। সুমা বলল, যখন দেখবে তোমার কাঁধে কেউ হাত দিয়ে রাখছে তখন বুঝবে আমি ওইটা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সুমা বলল, যাই। চলে গেল অদৃশ্য হয়ে। এই প্রথম কাল্পনিক কিছু বাস্তবে দেখলাম। যাই হোক, আমি মুখ ধুয়ে নাস্তা সেরে রেডি হচ্ছিলাম। আজকে আবার অফিসে অনেক কাজ। কয়েকদিন ধরে বাসায় কল দেই না, প্রায় 1 ঘন্টা ধরে কলে বাবা মার সাথে কথা বললাম। একটু ভালো লাগছে অনেক দিন পর তাদের কণ্ঠ পেয়ে। যাই, অফিসের সময় হয়ে আসছে। বের হওয়ার সময় দরজা খুলছি আর দেখলাম বুড়িমার ঘরের দরজা লাগিয়ে দিল। একটু একটু সন্দেহ হলো, দরজা হঠাৎ লাগিয়ে দিল কেন? সুমার ওই ঘরে কিছু হলো নাকি? ওর সাথে এখন যোগাযোগ করাও সম্ভব না। অফিসে যাচ্ছি না, আগে অফিসে যাই, পরে এটা দেখে নিব। যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামছিলাম, নামার সময় 5-6 জন লোক উপরে যাচ্ছিল, কিন্তু একজনের পা একটা বাঁকা, কার পা ভাঙা। আমি কিছু মনে না করে নিচে নেমে যাচ্ছিলাম, হয়তো বুড়িমার কেউ হবে পরিচিত। আমি অফিসে চলে গেছি। কাজের মাঝে হঠাৎ কাঁধে কেমন যেন লাগছে, মনে হচ্ছে কেউ হাত দিয়ে আসে, বারবার এমন হচ্ছে। পরে মনে হলো সুমা তো বলেছিল কাঁধে হাত রাখার অনুভব হলে আমায় মনে করবে, কিন্তু এখন কীভাবে ওর সাথে যোগাযোগ করতে পারি? কিছু হলো নাকি? ধুর, চেয়ারে বসে ওর দেওয়া কাগজের লেখা পড়ে চোখ বন্ধ করে বসে আছি। একটু পর আওয়াজ আসছে, আবির আমাকে বাঁচাও। আমি ভিতর থেকে মনে মনে বলছি যে মানে? সুমা বলল, আমি সুমা। আমি বললাম, কি হয়েছে? সুমা বলল, এখানে কতগুলো দুষ্ট জিনের আসছে, আমাকে ওদের কাছে বিহীন করতে, ধর্ষণ করবে ওরা। আমি বললাম, আল্লাহ, বলো কি? সুমা বলল, তাড়াতাড়ি আসো আবির। আমি বললাম, কিন্তু আমি তো অফিসে। সুমা বলল, আমি মরে যাবো আবির,
ভাবছো কি হতে পারছে আমার সাথে? আমি বললাম আচ্ছা দেখি কি করতে পারি। সুমা বলল তাড়াতাড়ি আসো আবির। আমি বললাম আচ্ছা। আমি টেনশনে শরীর ঘেমে যাচ্ছে, কী করবো বুঝতেই পারছি না। বসের কাছে যেয়ে বলবো ছুটি দিতে, না সবে মাত্র কাজে আসছি, কিভাবে দিবে ছুটি? আগে যাই, যে বলে দেখি কি হয়। আমি বললাম স্যার আসবো? বস বলল হ্যাঁ আসো। আমি স্যার একটা কথা ছিল। বস বলল হ্যাঁ বলো কি কথা। আমি বললাম স্যার আমার আজকের জন্য একটু ছুটি লাগবে, ইমার্জেন্সি একটা কাজ আছে, কল আসছিল। বস বলল দেখো তুমি এখন নতুন আসছো, তোমার কাজে এখনও দেওয়াই হয়নি ভালো করে, আর তুমি আর নতুন এসেই আজকে তুমি ছুটি চাইছো। আমি বললাম স্যার একটু অনেক আর্জেন্ট প্রয়োজন। বস বলল আচ্ছা যাও, তবে কাল থেকে আসবেন অফিসে। আমি অন্য লোক নিব, কারণ এমনিতেই আমি ফলো করেছি তোমার কাজের দিক মনোযোগ নেই, কি যেন ধ্যান করে বসে থাকো। যাই হোক যাও, এমনিতে আর মেজাজ ভালো না। আমি বললাম স্যার এরকম করবেন না প্লিজ। বস বলল যেতে বলছে যাও, রাগ উঠাবে না। কিছু করার নেই, সুমা বিপদে, আর ওকে না বাঁচালে আমি আর আমার পরিবার বাঁচাতে পারবো না। যাই হোক আজকে যেতেই হবে। আমি অফিস থেকে বের হয়ে ব্যাংকের গাড়ি নিয়ে বাসা পর্যন্ত আসলাম। বাসার গেটে ঢুকবো, তখন আমি ছিটকে পড়ে যাই রাস্তার ওপাশের দেওয়ালে। হাতে আর পিঠে আঘাত লেগেছে অনেক। কোনো মতো উঠে দাঁড়িয়ে আবার হালকা হালকা সামনে এগিয়ে দেখি বাড়ির গেটের সামনে মানুষের মাথার খুলি রাখা। এখন কিভাবে যাই? কাগজের লেখাটা পড়ে আবার সুমার সাথে কথা বলার চেষ্টা করলাম, হচ্ছে না। তাবিজটার কথা মনে পড়লো, ওইটা গলায় দিয়ে এগিয়ে গেলাম আস্তে আস্তে। গেট পার হয়ে গেছি, কোনো কিছু হয়নি। একদরে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলাম, দেখি বুড়িমার ঘরের দরজা বন্ধ, কিন্তু অনেক গন্ধ বের হচ্ছে। মুরগের চামড়া আগুনে পোড়ালে যেমনটা বের হয় অমন। দরজা টোকা দিলাম, কোনো সারা শব্দ নেই। কি যে করি, আধা ঘন্টায় ধরে চেষ্টাই করছিলাম। সুমার সাথেও যোগাযোগ করার চেষ্টাও করলাম, সেটা হলো না। উফ, অন্ধকার হয়ে আসছে। ছাদে গেলাম, একটা লোহা লম্বা রড এনে দরজার চিপায় জোরে গোতা দিতে চাপ দিতে খোলার চেষ্টা করলাম, তখনই দরজা খুলে যায় আর অনেক ধোঁয়া বের হতে থাকে। বুঝতে পারলাম এরা চামড়া পোড়ানোর গন্ধ। কাশি আসছে অনেক। কাশতে কাশতে ভিতর প্রবেশ করে দেখি ওমের ফ্লোর বুড়িমা কালো জাদুর নকশা করে চারপাশে মোমবাতি দিয়ে রাখা, আর সুমাকে দেখতে পাচ্ছিলাম না। আমি অন্য রুমে থেকে লুকিয়ে দেখছিলাম এইসব। আমি বসে আবার যোগাযোগ করার চেষ্টা করলাম, চোখ বন্ধ করে এক ধ্যানে। সুমা বলছে আবির আমাকে বাঁচাও। আমি বললাম কোথায় তুমি? দেখতে পাচ্ছি না কেন? সুমা বলল তুমি কোথায়? আমি বললাম আমি পাশের রুমে লুকিয়ে বসে আছি। সুমা বলল একটা বোতল দেখতে পারছো? আমি বললাম হ্যাঁ, একটা না 5টা বোতল। সুমা বলল ওইগুলোতে 3 নম্বরে আমি। আমি বললাম আর বাকিগুলো? সুমা বলল বাকিগুলোতে আরও আছে, কিন্তু আমারটা সাবধানে নিও, অন্যগুলো না। আমি বললাম আচ্ছা, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। সুমা বলল তাবিজটা কোথায়? আমি বললাম আমার গলায়। সুমা বলল তাহলে নির্ভয়ে এগিয়ে যাও, যেভাবে যা দিয়ে পারো লড়াই করো, এইসব কিছু তোমার হাতে, আর আমাকে মুক্তি করতে পারলে আমি তোমার পাশে থাকব। আমি বললাম আমি কি করব বুঝতেই পারছি না, কিছু হলো? সুমা বলল ভয় নেই আবির, তুমি পারবে আমি জানি। আমি বললাম আচ্ছা দেখছি। একটু পর যেন গরম গরম লাগছে, কুসুম গরম পানির মতো। হাত দিয়ে দেখি মানুষের রক্ত, বোঝা যাচ্ছে একটু আগে মারা হয়েছে। পেছনে তাকিয়ে দেখি কবরস্থান থেকে তুলে আনা মানুষের লাশ, কাটা মাথা, হাতের হাড়, এইগুলো দিয়ে মূলত কালো জাদু করা হয়। তবে এখানে যা করতে হবে আমারই করতে হবে। আমি প্রস্তুত হই, একদরে বোতলটা নিয়ে মুখটা খুলে দিব, কিন্তু ভয় লাগছে ধরা পড়লে বা আমাকে দেখতে পেলে শেষ আমি। যা হবার হোক করতে হবে। বুড়িমার চোখ বন্ধ করে ধ্যানে আসেন। আমি সুযোগ বুঝে আস্তে আস্তে 1 পা 2 পা করে তার পেছনের দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি, আবার একটু পর এগিয়েও যাচ্ছি। যেতে যেতে বোতল কাছে চলে আসছি। বোতলটা নেব এখন হাত দিয়ে, আস্তে আস্তে হাত এগোচ্ছি, এমন ধীর গতিতে যে কাজ করছি যেন একটু শব্দও না হয়। হাত বাড়িয়ে বোতলটা নিব, তখনই আমার হাত ধরে ফেলছে বুড়িমা। আমি আচমকা হয়ে যাই। তারপর আমি হাত অনেক নাড়াচাড়া করে ছোঁয়ার চেষ্টা করেও পারছি না। বুড়িমার এত শক্তি। আমি তাকিয়ে দেখি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, চোখে রক্তর মতো লাল।
তার কণ্ঠস্বর অন্যরকম আমাকে বলছে, কি বাঁচাতে আসছিস? আমি বললাম, আপনি এসব পাপ কাজ করতে পারেন না, এসব করে মানুষের ক্ষতি করছেন কেন? বুড়িমা বলল, চুপ। ধমক দেওয়া মাত্রই রুমের সব কিছুই কেঁপে উঠল। আমি বললাম, আমি চলে যাব যদি সোমাকে ছেড়ে দেন। বুড়িমা বলল, তুই আমার জাল আটকা পড়েছিস। আমি বললাম, আমার কি অপরাধ? বুড়িমা বলল, তোর দাদা আমার জিনের বাচ্চার ছেলেকে হত্যা করেছে। আমি বললাম, মানে? বুড়িমা বলল, তোর দাদা একটা সাপের লেজ বাড়ি দিয়ে লেজ তার শরীর থেকে আলাদা করে ফেলে, কিন্তু ওই সাপটা ছিল জিনের বাচ্চার ছেলে। সাপের রূপ নিয়ে পুকুরে পার হচ্ছিল। আমি বললাম, তাতে আমার বাবার কি হয়েছে? বুড়িমা বলল, তোর পুরো বংশ শেষ করে দিব, কেউ বাঁচবি না, কেউ না। আমি একটা সুযোগ পেয়েছি। বুড়িমার সাথে কথা বলার ছলনায় একটা লাঠি দিয়ে বোতলটা যদি ভেঙে দেই তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, আসলে তো এটা তো আগে ভেবে দেখিনি। এক কাজ করি, বুড়িমার কথার ছলনায় ফেলি। এইসব ভাবছি আর বুড়িমার সাথে কথা বলছি। আমি বললাম, ভুল হতেই পারে, আপনি ক্ষমা করে দিন। বুড়িমা বলল, ক্ষমা? তোরে আগে মেরে দে, তোর পরিবার ধ্বংস করে দিব। আমি বললাম, এরকম করবেন না। এইটা বলে একটা লাঠি মারলাম বোতলের জোরে। প্রায় বোতল টিনটা ভেঙে যায় দেওয়ালের সাথে লেগে। বুড়িমা আমাকে এক থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়। আমার মাথায় অনেক আঘাত পায়, নাকে বাড়ি লেগেছে, রক্ত বের হয়ে গেছে, বোতল থেকে সাদা ধোঁয়া বের হয়ে যায় হালকা লক্ষ্য করলাম। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে দেখি সুমা আর একটা পরী আর একটা জিন। লাঠি মারা 3টা বোতলে ভুলে ভেঙে গেছে। সুমা আমাকে বলছে, আবির, তুমি ঘর থেকে পালিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। আমি বললাম, তুমি? বুড়িমা বলল, কোথায় পালাবি তোরা? যা, বের হ ঘর থেকে, দেখি পারিস কি না। সুমা বলল, আবির তুমি কাছে এসো না, দূরে থাকো। একটু পরেই দেখলাম জানালাতে 4টা জিন আসছে উড়ে। আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে যাই। তখন দেখি একটা মেয়ে সাদা কাফনে গায়ে, চুলগুলো এলোমেলো, চোখের চারপাশে কালো অনেক, শুধু দাঁড়িয়ে আছে। আমি ভয়ে দরজা লাগিয়ে দেই, কিন্তু ঘরে তো অনেক বিপদ, কি করি? সুমা বলছে, আবির, তোমার পেছনে সাদা একটা লাঠি আছে, ওটা নাও, নিয়ে আঘাত করো বুড়িমাকে। আমি বললাম, কি বলো? এর সামনে কিভাবে যাব? বুড়িমা বলল, দেখ তোদের এইবার কি করি। এই বলে তখন একটা জিন আসে আমার কাছে। তখন সুমা হাত বাড়িয়ে জাদু দিয়ে জিনটাকে ছিটকে দূরে ফেলে দেয়। সুমা বলল, তুমি রড নিয়ে আগুনে দাও। আমি বললাম, আচ্ছা, কিন্তু লাঠিটা তো এখানে নেই। বুড়িমা তখন চোখ বন্ধ করে কি যেন পড়ছে গুনগুন করে। এই সুযোগে গরম রড হাতে নেয় সুমা। আরেকটা জিন যখন এগিয়ে আসে তখন আগুনে লাল হয়ে যাওয়া রড দিয়ে একটা বাড়ি দেয়। জিনটা সাথে সাথে মাটিয়ে পড়ে ছটফট করতে করতে মারা যায়। সুমা লাঠি নিয়ে আগুন দিয়ে তখনই সুমার গায়ে অদৃশ্য একটা হাত দিয়ে টিপে ধরে, উপর তুলে ফেলে। আমি তাড়াতাড়ি করে লাঠি নিব, তখনই আমার শরীর বন্ধ করে মাটিতে ফেলে দেয়। শুধু চোখ দিয়ে দেখছি, আর কিছুই করতে পারছি না। শরীরের শক্তি দিয়েও পারছি না নড়াচড়া করতে। হঠাৎ দেখলাম কে যেন একটা পানি ছিটা দিল বুড়িমাকে। লক্ষ্য করলাম যেন শরীর জ্বলছে এমন করছে সে। একটু পর আমি নড়াচড়া করতে পারলাম। উঠে আমি আরেকটা আগুন দেওয়া লাল গরম রড সুমার পাশে গোতা দিলাম। সাথে সাথে আরেকটি দাপাতে দাপাতে মারা গেল, আর পেট দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেল। সুমা অজ্ঞান হয়ে আসছে। ততক্ষণে একটা জিন এসে পানি ছিটা দিল। যেই বোতল ভেঙে গেছিল ভুলে, সেই বোতলে থেকে বের হওয়া ওই জিন। সুমা উঠে দাঁড়ালো। অন্য পরি শুধু পানি ছিটা দিচ্ছে বুড়িমার শরীরে আর বলছে, আপনি বুড়িমাকে মেরে ফেলুন, আমি আটকে রেখেছি, তাড়াতাড়ি করেন। সুমা বলল, গরম রডটা দাও আবির। বুড়িমা বলল, এই পানি আর দিস না, শরীর জ্বলছে খুব। পরি বলল, তোর মরণ আজ হবেই। একটু পর দেখলাম বুড়িমাকে নিয়ে কে যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে পেরে উপরে উঠে যাচ্ছে ভাসতে ভাসতে। তখন একটা বিড়াল, বড় কালো বিড়াল এসে এক লাফে বুড়িমার পা কামড় দিয়ে ঝুলে আসে। বিড়ালটা কামড় দিয়ে ঝুলতে ঝুলতে বুড়িমার পা ছিঁড়ে নিয়ে পড়ে গেল। আর তখন সুমা গরম রড দিয়ে ওরা লম্বাভাবে ছুঁড়ে মারে। তখন অদৃশ্য হয়ে যাওয়া বুড়িমা, তার হঠাৎ ভূমিকম্পের মতো পুরো বিল্ডিং কাঁপতে থাকে। আমি আর সুমা দৌড়ে বাইরে যেয়ে বিল্ডিংয়ে থেকে নিচে নামছিলাম। আমাদের সাথে ওই পরীটা আর কারো বিড়ালটাও বেরিয়ে আসে। তখন নিচে নেমে দেখি
4টা মানুষ দাঁড়িয়ে আছে, কারো মাথা নেই কিন্তু পুরো শরীর দাঁড়িয়ে আছে, সারা শরীরে মাংস ক্ষত বিষাক্ত অবস্থা, রক্তাক্ত শরীর, আস্তে আস্তে হেঁটে আসছে আমাদের দিকে। আর একটার উপর কী যেন উঠছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না, তবে সাদা শাড়ি পরা আর শরীরে একটা আচমকা অনেক লম্বাভাবেই ওড়েছে, তাই একটু ভয়ঙ্কর লাগছে। আর নিচে যেগুলো আছে ওইগুলো আরও ভয়ঙ্কর। আস্তে আস্তে এগিয়ে আসছে, একটার মুখ দিয়ে রক্ত পড়ছে, আরেকটার কোনো চোখ নেই, চোখের জায়গায় ফাঁকা, আর পোকা বের হচ্ছে ওই জায়গা দিয়ে। আরেকটার পেটে এক সাইডে বড় করে ছিদ্র, সেখান দিয়ে নাড়ি ভরে বের হয়ে ঝুলে আসছে। দেখে বমি ভাব চলে আসছে। সুমা বলছে এটা এক ধরনের জিন, ওদের 10 থেকে 15টা ধরন থাকে। পরি বলল ঠিক বলছো, ওরা মরা মানুষের ভিতরে প্রবেশ করে চলে। আমি বললাম এখন কি হবে? পরি বলল কালো বিড়াল আর আমি মিলে এগুলো দেখছি, আপনি উপরে দুষ্ট পরীকে দেখুন। সুমা বলল আচ্ছা। আবির, তুমি পেছনে সরে পানির বোতলে কাগজে লেখা ওই সূরাগুলো পড়ে ফু দিতে সেগুলো আমাকে দাও। আমি বললাম এখানে অনেকগুলো আছে, এতগুলো কিভাবে? পরি বলল সময় লাগুক, আমরা দেখছি, আপনি পেছনে যান। আমি বললাম আচ্ছা। তারপর আমি পেছনে গিয়ে দৌড়ে গিয়ে সূরাগুলো পরে ফু দিচ্ছি পানির বোতলে, আর সুমার হাতে দেখলাম একটা বড় তলোয়ার, আর নিচে ওই লাশগুলোর সাথে থাকা জিনের সাথে পরিটার বড় কালো বিড়ালটা লড়াই করছে। বিড়ালটা একটা লাশের পায়ে কামড় দিয়ে ঝাঁকুনি দিচ্ছে। এই মুহূর্তে লাশের হাতটা বড় বড় নখ দিয়ে বিড়ালের পিঠে একটা টান দিয়ে 3টা লম্বা ক্ষয় করে ফেলে, সাথে সাথে রক্ত বের হয়ে গেছে। নিচে থাকা পরিটার হাত দিয়ে ইশারা করে একটা লাশকে ছিটকে মেরে দিচ্ছি। এগুলো দেখছি, এদিকে ওইদিকে তাকাচ্ছি কেউ আসছে কি না। সুমার তলোয়ার দিয়ে উপরে থাকা দুষ্ট পরিটাকে আঘাত করতে যায়, তখনই সরে গিয়ে দেখি পেছনে হাত দিয়ে জাদুর মতন একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি দৌড়ে গিয়ে আসতে চাইছিলাম, আমাকে হাত দিয়ে ইশারা করে না করে দেয়। আমি যেন পোড়াছুরা পানিতে পড়ে ফুদে সম্পূর্ণ করি, কিন্তু হঠাৎ উপরে উড়ে থাকা দুষ্ট পরি তার হাতের ইশারায় দেখে আমার দিকে তাকিয়ে ফেলে, তখন উড়ে আমার দিকে আসছিল। ওই মুহূর্তে আবার সুমা তার হাতের তলোয়ার দিয়ে উড়ে ওইটার পিছন থেকে পুরোটা ঢুকে দিয়ে সাথে করে নিজে নামিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওইটা শক্তি দিয়ে উড়ে উপরে উঠতে চাইছে, যার কারণে দুই টুকরা হয়ে পড়ে যায় নিচে দুষ্ট পরি। আর আমি ততক্ষণে ছোটা পড়ে শেষ করে সুমাকে বলি সুমা শেষ, এই নাও। এই বলে বোতলটা সরে মারলাম, কিন্তু নিচে থাকা মানুষের পাশেই সেই জিনগুলো ছিল। ওদের মধ্যে একটা নিয়ে ফেললো। কালো বিড়াল একটাকে মেরে ফেলেছে, তারপর চুপ পিছনে এসে ওইটার ঘাড়ে কামড় দিয়ে নিচে ফেলে দেয়। তখন আমি বোতলটা নিয়ে সুমার হাতে দেই, ওইটা নিয়ে প্রত্যেকটা গায়ে ছিটিয়ে দেয়, সাথে সাথে সবগুলো ছটফট করে জ্বালাতন করতে করতে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে কাক হয়ে যায় সবগুলো, আর কালো বিড়ালটাও আসল রূপে আসে। লক্ষ্য করলাম ওই জিন যেটা বোতল থেকে বের করেছিলাম ভুলে, সেই জিন কালো বিড়াল রূপে নিয়ে লড়াই করবে, তারপর আমাকে নিয়ে সুমা বের হবে। তখনই ওরা আমাদের ডাকলো। পরি বলল শোনেন। সুমা বলল হ্যাঁ বলুন। পরি বলল বুড়িমা কিন্তু এখনও মরেনি। আমি বললাম আসলেই তো। সুমা বলল তাহলে ওনাকে নিয়ে গেল কে, আর কোথায় আছে? আমি বললাম ওনাকে তো শেষ করতে হবে। পরি বলল শেষ না করলে আবার অনেক কিছু করে ফেলবে। সুমা বলল ওরা কালো জাদু করে, ওরা ওদের আত্মা শয়তানের কাছে বিক্রি করে, তারপর এই পথে নামে। আমি বললাম তাহলে এখন কি হবে? সুমা বলল মনে হয় কিছু করার চেষ্টায় আছে বুড়িমা। জিন বলল কালো জাদু যারা করে তারা পরিত্যক্ত বাড়িতে করে, এটা লক্ষ্য করে দেখুন, বাড়িটা পরিত্যক্ত। পরি বলল কিন্তু বুড়িমা সব জেনে গেছে, আর তার একটা ক্ষতি করে ফেলেছে এই জিন, তার পা এক কামড়ে ছিঁড়ে ফেলেছে। আমি বললাম তাহলে তো সে কোনো মতোই বসে থাকবে না। জিন বলল প্রতিশোধ নেবে, আমি চেষ্টা করছি মারার, কিন্তু এক পা ছিঁড়ে যাওয়ার পরেও কীভাবে বেঁচে গেল বুঝতেই পারিনি। সুমা বলল যাই হোক এত কথা বাদে আগে এখান থেকে পালাই। আমি বললাম আচ্ছা এই লাশগুলো? পরি বলল
এগুলো এখানেই থাকুক। আমি বললাম, কারা এগুলো? সুমা বলল, এগুলো কবরস্থান থেকে তুলে আনা বুড়িমার জিনেদের দিয়ে তারপর কালো জাদুতে ব্যবহার করে এদের বিভিন্ন অঙ্গ। আমি বললাম, যেমন? পরি বলল, পায়ের হাড়, হাতের হাড়, মাথার খুলি, চোখ রাঙের হাড়। ওরা অনেকভাবেই করে। যাই হোক, এখান থেকে আগে ঝরে যায়। আমি বললাম, আচ্ছা, আমাদের বাড়ির বিলের মধ্যে নতুন করেছি, ওখানে কিছু দিন দেখেছিলাম প্রথমে গাছের নিচে দাঁড়িয়ে দুজন কথা বলছিল। সুমা বলল, কি বলো এইসব? আমি বললাম, হ্যাঁ। পরি বলল, তাহলে তো ওরা আপনার পিতামাতার ক্ষতি করবে। আমি বললাম, মানে? সুমা বলল, এইগুলো তো ওই বাড়ির কোরই গাছের তলায় দেখেছিলাম, তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমার বাবা মার ক্ষতি মানে? সুমা বলল, একা থাকে যদিও কিছু হয়। আমি বললাম, আমি বাড়ি যাব। পরি বলল, চলুন যে দেখে আসি। জিন বলল, হ্যাঁ, তাও বলা যায় না, ওদের উপর বিশ্বাস নেই। বুড়িমার প্রতিশোধ নিতে যে কোনো কিছু করতে পারে। আমি বললাম, আসলেই বিষয়টা আগে জানলে আমি এইসব জানাতাম না। সুমা বলল, কিন্তু ভুলটা তো তোমার দাদাই করেছে আগে। তোমার জড়ানো না জড়ালেও ওরা কিন্তু ছাড়তো না। আমি বললাম, তাও ঠিক। পরে বলল, এখন কি এখানে করে বলে সময় নষ্ট করবে? আমি বললাম, রাত 2টা বাজে এখন। পরে বলল, ভোর সকাল না হতে হতেই চলে যায়। তারপর আমাকে চোখ বন্ধ করতে বলল। কিছুক্ষণ পর চোখ খুলে বলল, দেখি আমাদের বাড়ির বিল। বোঝা গেল ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে যে কোনোভাবেই। আমি দৌড়ে বাড়ির দিকে যাচ্ছি, ওরা আমাকে সাথে আসছে। আমি অনেক হয়রান হয়ে গেছি, নাক দিয়ে রক্ত পড়ছিল। যখন বুড়িমা আঘাত করে তখন সেটা সোমা দেখে বলল, আবির, নাক দিয়ে যে রক্ত পড়ছে সেটা ধুয়ে নাও। আমি বললাম, পরে, আগে বাসায় যেয়ে দেখি। জিন বলল, তোমার নাকের আঘাতটা বেশি লেগেছে হয়তো, তাই রক্ত পড়ছে। আমি বললাম, হ্যাঁ, বুড়িমার অনেক শক্তি। পরি বলল, হ্যাঁ, যারা কালো জাদু করে তাদের তো শক্তি থাকবেই। আমি বললাম, আমার তো ভয় লাগছে। সোমা বলল, ভয় নেই আবির, আমি তো আছি। পরি বলল, আমিও আছি। জিনটাও বলল, আমিও আছি। সোমা বলল, হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জিনটা বলল, না, আসলে আমাদের মুক্তি দিয়েছেন এত বেরো বিপদ থেকে, আমরা আপনাদের পাশে অবশ্যই থাকব। আমি বললাম, সামনে কী যে আছে আরও আল্লাহ জানে। কথা বলতে বলতে বাড়িতে আসছি, মেন গেট বন্ধ, ধাক্কা দেওয়ার পরও খুলছে না। পরে গেটের বাইরে উপর দিয়ে তারপর বাড়ির ভেতরে নামলাম। বারান্দা দিয়ে উঁকি মেরে দেখি সব কিছু অন্ধকার, বাইরে শুধু চাঁদের আলো। বাড়ির পেছন জানলা দিয়ে দেখলাম হালকা হালকা আলো আসছে, কেঁপে কেঁপে আসছে আলো, বোঝা যাচ্ছে মোমবাতির আলো। দরজার চাবি আমার কাছে একটা থাকে মানিব্যাগে, সেটা দিয়ে মেন দরজা খুলে দেখি রুমের ভিতর ধূপের গন্ধ। এগুলো দেখে মনে ভয় বেড়ে গেল। আব্বার রুমে গেলাম, আস্তে আস্তে এগিয়ে দেখি রুমে রক্ত, বিছানায় রক্ত। আমি থেকে প্রায় হাত পা কাঁপছে। এসব কী দেখছি? আমার বাবা মা কোথায় তাহলে? অন্য রুমে গিয়ে দেখি একটা মরা লাশকে তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরা দেখার পর আমি অবাক হই, আমার বাবা মা এসব করছে। হায় আল্লাহ, আমি স্বপ্ন দেখছি না তো? তখন সুমা বলল, আল্লাহ, এইসব কি? জিন বলল, মনে হয় যে আমরা ভেবেছিলাম তাই হয়েছে। আমি ভয়ে কাঁপতে থাকি। কি হয়েছে আমার আব্বা আম্মুর সাথে? কান্না শুরু করে দিলাম। আমাকে পরি বলল, দেখুন, কান্না করবেন না, যা করার তাড়াতাড়ি করতে হবে সব কিছুই। জিন বলল, কিন্তু কি করতে হবে? পরি বলল, আগে ওনাদের বাঁচাতে হবে, তারপর ওনাদের উপর ভর করা জিনেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় আছে ওদের বাচ্চা আর কে ওদের পাঠিয়েছে। আমি বললাম, কিভাবে জানবো? সোমা বলল, আবির, তুমি ভেঙে পড়ো না, আমি তো আছি। আমি বললাম, কি করবে তুমি? রাগে স্বরে, আজকে কত কিছু হয়ে যাচ্ছে, আজকে আমার বাবা মা কী করছে বলে কান্না করে দিলাম। পরি বলল, আস্তে আস্তে ওনার টের পেয়ে গেলে সমস্যা। সোমা বলল, আবির, আমি তো আছি, চিন্তা করো না, কিন্তু মন শক্ত করো, লড়াই করতে হবে। জিন বলল, আচ্ছা, এখন ওদের আটকাই। সোমা বলল, কিভাবে? জিন বলল, আগে তোর হাত বাঁধতে হবে, পরে পানি দিয়ে ঝেড়ে দেখতে হবে। পরে বলল, যা কর তাড়াতাড়ি করতে হবে। সোমা বলল, আবির, আর কান্না করো না, একটু শক্ত হও, লড়াই করব, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, এবার যা করার তাড়াতাড়ি করতে হবে। জিন বলল, আমি প্রথমে যে একজনকে ধরে তোমার কাছে এনে ধরবো, ওদের অনেক শক্তি, কিন্তু ওদের কামড় যেন গায়ে না লাগে, সাবধান। তারপর দৌড়ে গেলাম সবাই, যে তাদের ধরি, লাশটাকে সরিয়ে ফেলি, তারপর একটা রশি দিয়ে বাঁধার চেষ্টা করি, কিন্তু
তাদের শক্তির সাথে পেরে উঠতে পারছিলাম না। পরে সুমা সোনা পড়তে পড়তে ফো দিচ্ছিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তারপর তারা অজ্ঞান হয়ে যায়। সুমা বলছে, ওনাদের অন্য রুমে শুয়ে দিয়ে আসো তোমরা, আমি এই লাশটা দেখছি। জিনটা বলল, লাশটা লক্ষ্য করেছেন শরীরে কালো জাদুর নকশা? আমি বললাম, ঘরের ফ্লোরে তো কালো জাদুর নকশা করা আছে, বোঝাই যাচ্ছে। পরি বলল, এগুলো তাড়াতাড়ি মুছে ফেলতে হবে, নইলে পরে সমস্যা বাড়তে পারে। আমি বললাম, একটা কাপড় নিয়ে এসে এগুলো মুছে ফেলি, তুমি লাশটা দেখো। সুমা বলল, লাশের নাড়ি ভরে ভিন্ন ভিন্ন জায়গায় তাবিজে কীভাবে বাঁধানো? পরি বলল, আসলেই তো, কীভাবে আসলো এইসব? আমি বললাম, ওই বুড়িমা এইসব করেছে, এইসবের সন্দেহ ঠিক। সুমা বলল, লাশটার সাথে মনে হয় কোনো কালো জাদু করা হয়েছে, তা না হলে এটা এখানে কীভাবে আসবে? আমি বললাম, এত কথা বাদ দিয়ে যা কর তাড়াতাড়ি করতে হবে। সুমা বলল, আচ্ছা তুমি ওনাদের অন্য রুমে দিয়ে আসো, আর আজকের মধ্যেই সব শেষ করতে হবে, কারণ ওনারা বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। আমি বললাম, অবশ্যই বুঝতে পারবে। সুমা বলল, আচ্ছা আমি দেখছি এটা কোথায় থেকে এসেছে। আমি বললাম, কিভাবে দেখবে? জেনে বলল, ধ্যানে বসে দেখা যায়। আমি বললাম, ঠিক আছে, আমি ততক্ষণ এই নকশার রক্তগুলো সরিয়ে ফেলি। তারপর সুমা ধ্যানে বসে দেখছে কোথায় থেকে এই লাশ আসলো আর কে দিয়ে গেল, আর আমি সব কিছু পরিষ্কার করছি। আব্বু আম্মুর জ্ঞান ফিরলে বোঝা যাবে সব কিছু, আর যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে, কারণ তা যদি বোঝা যায় তাহলে বিপদ। আরও আজকে রাতের মধ্যেই ব্যবস্থা করলে ভালো স্বপ্ন দেখেছে, কি করার, বিপদ আসছে, লড়াই করতেই হবে। একটু পর সুমা বলল, আরে এটা আসলে বুড়িমা রেখেছে। পরি বলল, তার মানে এসব কাজ বুড়িমা করেছে? জিন বলল, যা ভেবেছিলাম তাই হলো। সুমা বলল, প্রতিশোধ নিতে? পরি বলল, তাহলে যেইভাবেই হোক ওদের ধ্বংস করতে হবে, না হলে ওরা প্রতিশোধ নেওয়ার নেশায় উল্টো পরিবার ধ্বংস করে দিবে। আমি বললাম, যেভাবে হোক কিছু একটা করতে হবে। জিন বলল, আচ্ছা এখন ওনার মনে হচ্ছে একটা জঙ্গলের ভেতরে পরিত্যক্ত বাড়িতে আছে, তাই না? সুমা বলল, হুম। জিন বলল, আমিও দেখেছি, তাহলে চলো যা করা করে ফেলি। সুমা বলল, খালি হাতে যাওয়া যাবে না। আমি বললাম, কি কি লাগবে? পরি বলল, তা ঠিক বলেছেন, অন্তত পড়া পানি আর কাঁচা লোহা তেলোয়ার নিয়ে যেতে হবে। আমি বললাম, কাঁচা লোহা কেন? জিন বলল, দুষ্টু জিনে পরি এই কাঁচা লোহা ভয় পায়, কাছে আসতে পারে না। সুমা বলল, চলো যেতে হবে। আমি বললাম, আমিও যাব। সুমা বলল, কোথায়? আমি বললাম, কেন, তোমাদের সাথে। পরি বলল, পাগল নাকি, ওইখানে একটা বিপদে ঘটে গেলে বাঁচানো সম্ভব না। সুমা বলল, আবির তুমি থাকো, আমরা আসি। আমি বললাম, তুমি আমাকে এত উপকার করেছো আর আমি যাব না? সুমা বলল, এটা সাধারণ কোনো কিছু না। আমি বললাম, যাই হোক যাবই। জিন বলল, আচ্ছা চলো তাহলে। তারপর আরও একটা তলোয়ার দিল আমাকে। জীবনে প্রথমে হাতে নিলাম, অনেক ওজন, না হলে 4 থেকে 5 কেজির মতো হবে। যাই হোক সবাই বের হয়ে গেলাম অদৃশ্য হয়ে। একটা জঙ্গলের পাশে চলে আসছি। রাতের অন্ধকার বেশ, কিছুই দেখা না গেলেও চাঁদের আলো আলোকিত হয়ে গেছে চারপাশটা। একটু পর জিন বলছে পাশের দিকে দিয়ে জঙ্গলে ঢুকতে। আমরা সবাই আস্তে আস্তে জঙ্গলে ঢুকছি। জিন দেখলাম কালো বড় বিড়ালের রূপ নিয়ে ফেলেছে। দেখে আমি ভয় পেয়ে গেলাম। চোখ লাল, মুখ দুই পাশে দিয়ে বড় 2টা সরদাঁত বেরিয়ে আসে। যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে কেউ যেন আমাদের লক্ষ্য করছে এমন অনুভূতি হচ্ছিল। সুমা বলল, দেখলে কিছু? পরি বলল, কি? আমি বললাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সুমা বলল, কেউ হয়তো আমাদের লক্ষ্য করছে, দেখো দেখো একটা সাদা ছায়া ছেয়ে গেছে। জিন বলল, আমি যে দেখব ওটা? পরি বলল, না, ওটা ওদের মতো থাকতে দেন, ওটাকে বিরক্ত করবেন না। আমাদের কিছু করলে আমরা পাল্টা জবাব দিব, কিন্তু আমাদের কিছুই করে নাই। বলার পর হঠাৎ একটা হালকা বাতাস গায়ে লাগলো। আমার শরীর কাঁটা দিয়ে উঠলো। আমার যা সন্দেহ করছি তাই হয়েছে। জঙ্গলটা বন্ধ করে দিয়েছে, সাথে সাথে বুড়িমা। যাই হোক আমরা সামনে এগোতে থাকি। একটা কবরস্থানের দিকে নজর পড়ল। আসলে কবরস্থানে বড় না ছোট, কিন্তু পাশে একটা বাড়ি আছে দেখলাম। মানে বাড়িটা কবরস্থানের সাথে, কিন্তু কেন বাড়িটা পরিত্যক্ত দেখে মনে হচ্ছে, আর আমাদের সন্দেহ হচ্ছে এটাই হবে মনে হয়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যখন কবরস্থানের পাশে দিয়ে বাড়িটার কাছে যাব, তখনই কবর থেকে কিছু লাশ
উঠে আসছে। আমরা দেখে অবাক হয়ে গেছি। এই লাশগুলো উপরে এক ধরনের খারাপ জিন ভর করে, যা লাশগুলোর কোনো রকমভাবে চলাফেরা করে, কিন্তু ভেতরে আসলে জিন থাকে। ওদের নখ আসল অষ্ট। আস্তে আস্তে এগিয়ে আসছে। সুমা তলোয়ার নিয়ে প্রস্তুত হয়েছে। আমিও দেখে প্রস্তুত হলাম। পাশে দেখলাম পরিটা একটা লম্বা একটা কোরালের মতন নিয়েছে, আর কালো বিড়ালের রূপে জিনটা রাগে ফুঁসছে। যখন একটা লাশ এগিয়ে আসছে পাশে থেকে, তখন এই কালো বিড়ালটা ওই লাফ দিয়ে লাশটার ঘাড়ে কামড় দেয়, আর পরিটা লম্বা কোরালটা দিয়ে কোপ দেয়। অন্য লাশটা এক কোপের বুকে থেকে পেট পর্যন্ত 2 ভাগ করে ফেলে। তারপর আমি তলোয়ার দিয়ে লম্বা করে একটা পেটে ঢুকিয়ে দেওয়ার পরও দেখছি মরছে না, কিন্তু হাত দিয়ে আমার শরীরে খামচি দিতে চেষ্টা করেছে। কিন্তু অন্য পাশে সময় একটা কোপ দেওয়ার পর শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। আরও 3-4টা বাকি আছে। আমি এবার আরেকটা কোপ দিতে যাব, তখনই কালো বিড়ালটা এসে ওটার পেটে কামড় দেয়, টান দিয়ে ছিঁড়ে ফেলে, পরে নাড়িবড়ি বের করে যায়। আর বাকি 2টাকে পরে তার কোরাল দিয়ে ইচ্ছা মতো কুপিয়ে টুকরো টুকরো করে ফেলে। একটু পর অনেক বাতাস হচ্ছে। জঙ্গলের গাছগুলা এদিকে সেদিকে হচ্ছে। শো শো করে শব্দ করছে বাতাসে। ধুলাবালির কারণে চোখে দেখতে পারছি না। একটু পর দেখলাম বেকট হাসির আওয়াজ আসছে ভেসে। তারপর আমরা 4 জন একসাথে হই। একটু পর বাতাস থেমে গেছে। আমরা যেগুলোকে মেরেছিলাম দেখে লাশগুলো কালো বড় কাক হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পরিত্যক্ত বাড়িতে। ভেতরে প্রবেশ করলাম। চারিপাশে অন্ধকার। আস্তে আস্তে এগিয়ে দেখি অনেক রুম আছে ভিতরে। দেখি কে যেন আসছে। আমরা এক দৌড়ে একটা রুমে গিয়ে জানলার ফাঁক দিয়ে ওকে মেরে দেখি কে যেন হেঁটে যাচ্ছে, সাদা কাফন গায়ে দিয়ে, চুল সরানো। বের হয়ে হাঁটছি, যেই দিকে গেছে সেই দিকে দেখি বুড়িমা একটা ঘরে কঙ্কলে বিছানায় বসে আছে, মোমবাতি আর কালো জাদুর নকশা করা, যেমনটা আমার ঘরে করেছিল। এক পা নেই বুড়িমা, তাও থামছে না। আমরা সবাই এগিয়ে যেয়ে বললাম, এইসব বন্ধ করুন। জিন বলল, আপনার পরিণত ভয়ঙ্কর হবে যদি এখন এইসব না বন্ধ করুন। বুড়ি বলল, হা 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 করে তোরা আসছিস আবারও? পরি বলল, তোমার আজকে শেষ দিন। সুমা বলল, এসব বন্ধ করবেন নাকি আমরা কিছু করব? বুড়িমা বলল, তাই নাকি, কি করবি বাচ্চারা? জিন বলল, শেষবারের মতো বলছি, বন্ধ করবে কি না। বলার পরে ওরা আটকে যায়, শরীর বন্ধ হয়ে পড়ে যায় নিচে। সবাই একে একে এমন হচ্ছে। আমাকেও শরীর বন্ধ করে ফেলে, শুধু নিঃশ্বাস আর চোখ খুলে আসি। পুরো শরীর শক্তি দিয়েও নড়তে পারছি না। আবারও আগের মতো আমাদের শরীর বন্ধ করে ফেলে। এইবার কি হবে? অনেক নড়াচড়া করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। বুড়িমা ছুরি নিয়ে গরম করছে। আগুনে আমাদের শরীর গরম ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে তারপর আগুনে পুড়িয়ে ফেলবে, হয়তো এমনটাই বলছে। একটু পর তাকিয়ে দেখি কে যেন আসছে। জানালা দিয়ে অনেক বাতাস বইছে। হঠাৎ বাতাসের কারণে কালো জাদুর নকশাতে আগুন জ্বালিয়ে রাখা আছে, ওগুলো নিভে গেছে। শুধু মাঝখানে একটা আগুন জ্বলছে। আরও 2টা জিন এসে বুড়িমাকে ছিটকে দূরে ফেলে দেয়, আর একটা জিন আমার শরীর বন্ধ ছুটিয়ে দেন। আমরা উঠে আমাদের তলোয়ার হাতে নিয়ে বুড়িমার জিনের মারার জন্য আগুনে দেই। আর আমাদের সাথে থাকা পরি আর কালো বিড়ালটা লড়াই করছে, আর পড়ে আছে 2টা জিন মিলে বুড়িমাকে তুলে আছাড় মারছে, কিন্তু কিছুই হচ্ছে না। কালো জাদুর মানুষ এটা, কি হবে আর? বুড়িমার জিনগুলো মরে যায়। তারপর আগুন গরমে লাল তলোয়ার দিয়ে আমি আর আমার সাথে থাকা পরিটা মিলে কোপ দেই। সাথে সাথে বুড়ির গলা অর্ধেক হয়ে যায়। আবারও একটা কোপ দেই, পুরো আলাদা করে ফেলি। আর আমি বুক কোপ দিয়ে তলোয়ার ঢুকিয়ে এক টান দিয়ে ফেলি। রক্ত বের হয়ে ভেসে যায়। ছটপট করতে করতে মারা যায়। গরম লাল তলোয়ার দিয়ে কাটার কারণে পুরো গন্ধ বেয়ে গেছে। তারপর দেখলাম বুড়িমা একটা জিন এখানে বেঁচে আছে। ওইটাকে আমাদের সাথে থাকা জিনটা আর পরি মিলে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর আমরা ওইখান থেকে জিনিসপত্র ভেঙে দিই আর বের হয়ে যাই জঙ্গল থেকে। দেখলাম আস্তে আস্তে ভোরে সকাল হয়ে আসছে। সুমা বলল, যাক, সব কিছু শেষ করে দিলাম। পরি বলল, অনেক বিপদ থেকে ফিরেছি। আমি বললাম, কিন্তু এই 2 জন জিন কারা আমাদের বাঁচালো? জিন বলল, ও আমাদের বন্ধু, আর আমি খবর দিয়ে রেখেছিলাম যদি কাজে লাগে তাই। পরি, যাক, ওনারা আসছে বলে আমরা সব কিছু শেষ করতে পেরেছি।
সুমা বলল, জিন বলল, আপনাদের অনেক ধন্যবাদ, আমাদের ওই দিন বুড়িমার থেকে বাঁচিয়েছিলেন। সুমা বলল, ধন্যবাদের কিছু নেই, আসলে আমরা সবাই বিপদে পড়েছিলাম আর সবাই বিপদে থেকে উদ্ধার হয়েছি এখন। পরি বলল, যাই হোক, আমাদের যেতে হবে আজকে, অনেক দিন ধরে আমি বাইরে আছি, খোঁজ খবর কেউ জানে না, কোথায় আছি কিভাবে আছি। জিন বলল, হ্যাঁ, আমাকেও যেতে হবে। আমি বললাম, চলে যাবেন? জিন বলল, কিছু করার নেই, যেতে হবে আমাদেরকেও পরিবারের কাছে। আমি বললাম, সুমা তুমি? সুমা বলল, তুমি চাও আমি তোমার কাছে থাকি সারা জীবন? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। সুমা বলল, কেন? জিন বলল, আপনাকে হয়তো ভালোবেসে ফেলেছে তাই। আমি বললাম, না না, সে কিছু না। সুমা বলল, কি তার মানে ভালোবাসেন না? পরি বলল, সব হলে বলতেন উনি। জিন বলল, আচ্ছা আমরা যাই। পরি বলল, বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি বললাম, আচ্ছা ভালো থাকবেন সবাই। তারপর তারা উড়ে চলে গেল। আমি তাকিয়ে আছি যতদূর দেখতে পাই। সুমাকে বললাম, তুমিও ভালো থেকো, নিজের খেয়াল রেখো। সুমা বলল, আচ্ছা আমি যদি না যাই, তোমার সাথে থাকি? আমি বললাম, কিভাবে সম্ভব? তুমি পরি আর আমি মানুষ, আর তোমারও তো পরিবার আছে। সুমা বলল, আরে বোকা ছেলে, আমি মানুষ, কিন্তু আমার ভেতর পরি ভর করেছিল এতদিন। আমি বললাম, মানে? সুমা বলল, আমি বললাম, আমাকে কিভাবে চেনো? সুমা বলল, কলেজ থেকে শুধু দেখতাম তাকিয়ে, তারপর তোমার সাথে থাকা পরিটা আমার ঘুমের মধ্যে সরে আসে। আর আমি হুজুরের সাথে কথা বললাম ভালো পরি যা চাই দাও, ভালো হবে। তারপর দিলাম, আর এতদিন ছিল আমার সাথে। আমি বললাম, তাহলে ওইটা কোথায়? সুমা বলল, ওই যে চলে গেল, ওইটা আসল পরি। আমি বললাম, কি বলো, আমাকে আগে বলবে না? সুমা বলল, ওর কথা দিয়েছিল চলে যাবে, তাই চলে গেল। আমি বললাম, আচ্ছা তুমি এতদিন আমার কাছে ছিলে, তোমার পরিবার? সুমা বলল, আমার তো কেউ নেই, আমি গার্লস স্কুলে হোস্টেল থাকি। আমি বললাম, ও আচ্ছা। সুমা বলল, শোনো, তোমার চাকরি তোমার এলাকায় এই ব্যাংকে হয়ে গেছে, আমার এক আপু ওখানে কাজ করে, ও ব্যবস্থা করে দিয়েছে। আমি বললাম, তাই? সুমা বলল, তো এইবার বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? আমি বললাম, প্রপোজ করলে না, আবার ভালোবাসবো কিভাবে? সুমা বলল, কি বললে? আমি করব প্রপোজ? কথা বলতে বলতে চলে যাচ্ছে আমাদের গন্তব্য। প্রপোজ করে সুমাকে আমার করে ফেললাম। অনেক ভালোবাসি, কেননা একটা মেয়ে আমার সাথে থেকে আমার জীবনে বাঁচিয়েছে। যাই হোক, আমিও কাজে জয়েন হয়েছি, আলহামদুলিল্লাহ কাজ ভালোই লাগছে। ফাঁকে ফাঁকে কলেজ যাই দু একজনের সাথে, বিয়ের কথা পরে বলবো। আমরা একসাথে এখন ঘুমাতে যাই প্রায়, মানে মনে হচ্ছে আমাদের সাথে আসলে একটা পরি থাকে। যাই হোক, এখানে আমাদের গল্প শেষ। অনেক হাসি খুশিভাবেই দিন চলছে, আগের কথা যেন একটা স্মরণের মতোই লাগছে না। একদিন হঠাৎ আমার শরীর আগের মতো ঠান্ডা বাতাস গায়ে ছোঁয়া লাগছে। গল্প শেষে রহস্যময় হয়ে গেল। লাইক দিবেন ভালো লাগলে, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ।